কোশ্চেনগুলোর অ্যান্সার করতে, আর যেগুলো নাকি কমন সেগুলোরও। ঠিক আছে, এগুলো নিয়ে এখনই মাথা ব্যথা করার দরকার নাই। লেকচারে মন দাও, আমি তোমাদেরকে সুযোগ দিব কোশ্চেন করার, তখন যত ইচ্ছে কোশ্চেন করো, আপাতত লেকচারে মন দাও। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন মানেই হচ্ছে যেটা নাউন বা প্রোনাউনের আগে এসে সেন্টেন্সের বাকি অংশের সাথে সেই নাউন বা প্রোনাউনটাকে কানেক্ট করে, এটাকে আমরা বলি হচ্ছে প্রিপোজিশন। তাহলে ইউজেজ অফ প্রিপোজিশনের কাজ হচ্ছে ঠিক সেম পারপাসটা রিজলভ করা, এটা নিশ্চিত করা যে তারপরে যে ওয়ার্ডটা আছে, যে নাউন বা প্রোনাউনটা আছে, তার আগে আমরা পারফেক্ট প্রিপোজিশন বসাচ্ছি, এটা হচ্ছে ইউজেজ অফ প্রিপোজিশনের কাজ। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অনেকটা গ্রুপ ভার্বস এর মতোই। গ্রুপ ভার্বস এর ক্ষেত্রে যেরকম হয়েছিল, অনেকটা সেম টাইপেরই কাজ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যাপারটা কি, সে শুধুমাত্র পরের নাউন বা প্রোনাউনের উপর ডিপেন্ড করে না, সে তার আগের ওয়ার্ডটার সাথেও ডিপেন্ড করে। তার আগে কোন ওয়ার্ড এবং পরে কোন ওয়ার্ড, এই দুইটার মিলিত রূপটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সে হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। আচ্ছা, আমরা এখন তাহলে চলে যাই মূল আলোচনায়। দেখো, ইউজেজ অফ প্রিপোজিশনে প্রথমে বাম পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স ফ্র্যাগমেন্ট, বলা হচ্ছে দ্য বল ইজ। তারপরে আমরা ডান পাশে বেশ কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি, একটা বলের ছবি দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে একটা বক্স। প্রথমটা দেখতে পাচ্ছি ইন দ্য বক্স, বক্সের ভিতরে। তারপরে দেখতে পাচ্ছি অন দ্য বক্স, বক্সের উপরে। দেখতে পাচ্ছি আন্ডার দ্য বক্স, বক্সের নিচে। দেখতে পাচ্ছি নেক্সট টু দ্য বক্স, বক্সের পরে। দেখতে পাচ্ছি বিটুইন দ্য বক্সেস, দুটো বক্সের মাঝখানে। দেখতে পাচ্ছি অ্যামং দ্য বক্সেস, অনেকগুলো বক্সের মাঝখানে। এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে আমাদের, সেটা হচ্ছে বিটুইন আর অ্যামং তোমরা অলরেডি জানো, হ্যাঁ তোমরা অলরেডি জিনিসগুলো জানো, আমি জাস্ট তোমাদের আরেকটু ক্ল্যারিফাই করে দিচ্ছি, এবং যারা এখনো জানো না তাদেরকে জানানোর জন্য আমাদের এই প্রচেষ্টা। সবসময় মনে রাখবা, ইংলিশ লেকচারগুলো স্পেশালি ভাবে, ইংলিশ যতগুলো টপিক আছে, ভয়েস বলো, ন্যারেশন বলো, যতগুলো টপিক আছে, সবগুলো টপিক আমরা সেই ক্লাস 6-7 থেকে পড়ে আসছি। তাহলে 6-7 থেকে যে পড়ে আসা টপিক, সেটা যখন আবারও আমরা ক্লাসে রিপিট করি, তখন অনেকের বোরিং লাগতে পারে। কিন্তু সেই বোরিংনেসটা কাটানোর জন্যই হয়তোবা আমরা সেই 6-7-এর মতো, 9-10-এর মতো 6 মাস ধরে লেকচারগুলো নেই না। আমরা লেকচারগুলো নেই জাস্ট একটা ক্লাসে, একটা ক্লাসের মধ্যে সবগুলো টপিক কভার করি। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই দেখা যায় এগুলোতে কোনো না কোনো ঘাটতি থেকে যায়, যাতে সেই ঘাটতিগুলো পূরণ হয়ে যায়, যাতে সেই ঘাটতি আর না থাকে, সেই জন্যই আমাদের এই ব্যবস্থা। তাহলে তোমরা তোমাদের প্রশ্নগুলো জানাবে যখন আমি সুযোগ দিব, তার আগে আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করি। তাহলে যেটা বলছিলাম, বিটুইন আর অ্যামং। বিটুইন আমরা ব্যবহার করি যখন দুইটার মধ্যে বলা হয়, দুইটার মধ্যে, দুইটা বক্সের মাঝখানে, তখন আমরা বলছি বিটুইন দ্য বক্সেস। আর যখন অনেকগুলো বক্সের মাঝখানে, তখন আমরা বলছি অ্যামং দ্য বক্সেস। তাহলে বিটুইন দ্য বক্সেস আর অ্যামং দ্য বক্সেস। তারপর আমরা দেখতে পাচ্ছি ইন ফ্রন্ট অফ দ্য বক্স। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বক্সের সামনে। বাহাইন্ড দ্য বক্স, বক্সের পেছনে। অ্যাবাভ দ্য বক্স, বক্সের উপরে। বিলো দ্য বক্স, বক্সের নিচে। নিয়ার দ্য বক্স, বক্সের কাছে। ফার ফ্রম দ্য বক্স, বক্স থেকে দূরে। এখানে আরেকটা জিনিস যেটা উল্লেখ করার মতো, সেটা হচ্ছে দেখো, অ্যাবাভ দ্য বক্স বললাম বক্সের উপরে, আবার অন দ্য বক্স তখনও বলেছিলাম বক্সের উপরে। তাহলে অন দ্য বক্সও বক্সের উপরে, আবার অ্যাবাভ দ্য বক্সও বক্সের উপরে, কিন্তু দুইটা দুই রকম ছবি, তাই না? তাহলে বিষয়টা কি, অন আমরা ব্যবহার করি, অন আমরা ব্যবহার করি যখন নাকি সারফেসটাকে টাচ করে থাকে। দেখো, বক্স আর বল এই দুইটার সারফেস একটা আরেকটাকে টাচিং অবস্থায় আছে, তাই না? তাহলে তখন আমরা ব্যবহার করছি অন। আর অ্যাবাভ ব্যবহার করছি যখন নাকি দুইটার মাঝে কোনো কি নাই, টাচ নাই, হ্যাঁ, দুইটা সম্পূর্ণ ডিস্টেন্স মেনটেন করে উপরে আছে, তখন আমরা বলতেছি অ্যাবাভ দ্য বক্স। সেম কথা বিলো দ্য বক্সের ক্ষেত্রে প্রযোজ্য। আন্ডার দ্য বক্স আমরা বলছি যখন নাকি ফিজিক্যালি তারা টাচড অবস্থায় আছে। আর বিলো দ্য বক্স বলছি যখন নাকি তাদের মাঝে ফিজিক্যাল ডিস্টেন্স আছে, তখন আমরা বলছি বিলো দ্য বক্স। আচ্ছা, এইখানে আরেকটা ওয়ার্ড আছে বেনেথ, সেই বেনেথটা আমরা নর্মালি অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, সেই বিষয়ে আর আলোচনায় না যাই, সেটা ডিটেলস একটা টপিক, সেটা আলাদা একটা আলোচনা। তারপর নিয়ার দ্য বক্স সেম ভাবে গেল। নিয়ার আর নেক্সট নিয়ে অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া দুইটা দেখতে তো সেম। ঠিক আছে, নিয়ার দ্য বক্স মানে হচ্ছে বক্সের কাছে, এটা যেই ডিরেকশনই হোক না কেন। আর নেক্সট টু দ্য বক্স মানে হচ্ছে বক্সের পাশে অথবা বক্সের পরে। নেক্সট টু দ্য বক্সের দুই টাইপের মিনিং হতে পারে, একটা হতে পারে পাশে, আর একটা হতে পারে পরে। আমরা বলি যে আই স্যাট নেক্সট টু হিম, আমি তার পাশে বসলাম। আই স্যাট নেক্সট টু হিম, আমি তার পাশে বসলাম। অথবা আই স্যাট বিসাইড হিম, সেম মিনিং। আবার আমরা বলতে পারি আই স্যাট নেক্সট টু হিম দিয়ে এটাও বোঝানো যায় যে আমি তার পরে বসলাম, তার ঠিক পরেই আমি বসলাম, এরকম অর্থ দেয়। আচ্ছা, চলে যাই আমরা তারপরে। এতক্ষণ আমরা যেগুলো দেখছিলাম, হ্যাঁ, অন, ইন, এটসেট্রা বিভিন্ন দেখছিলাম, এগুলো ছিল হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, প্লেসের উপর ভিত্তি করে। আচ্ছা ভাইয়া, এখানে তো ছবি দেখে বুঝতে পারছি, ছবি ছাড়া কিভাবে বুঝবো কোনটা হবে? ছবি ছাড়া কিভাবে বুঝবা সেটা হচ্ছে, এখানে তো ছবি দেখে বলতে পারতেছি, কিন্তু আমি কিন্তু ছবিটা দেখানো হচ্ছে জাস্ট কোন অবস্থায় কোনটা হয় এটা বোঝানোর জন্য। ছবি দিয়ে দিয়ে বোঝানো কিন্তু আসলে মূল টার্গেট না।
ঠিক আছে। আচ্ছা, চলে যাই আমরা প্রিপোজিশন অফ মুভমেন্টের ক্ষেত্রে। যখন মুভমেন্ট বুঝাবে, এতক্ষণ ছিল অবস্থান, কোনো একটা প্লেস, কোনো একটা অবস্থানে থাকা অর্থে কিভাবে আমরা ব্যবহার করব প্রিপোজিশন সেটা। এবার আমরা চলে যাব প্রিপোজিশনস অফ মুভমেন্ট। মুভমেন্ট অনুযায়ী প্রিপোজিশনের কিরকম ব্যবহার হবে। ডাউন দ্য স্টেয়ার্স, তার মানে হচ্ছে সিঁড়ি দিয়ে নিচের দিকে গতিশীল, তার মুভমেন্ট আছে, এরকম আমরা বোঝানোর জন্য ব্যবহার করছি ডাউন দ্য স্টেয়ার্স। সেম ভাবে আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে উপরের দিকে। আউট অফ দ্য বক্স, বক্স থেকে বাইরের দিকে। ইনটু দ্য বক্স, বক্সের ভিতরের দিকে তার মুভমেন্ট। টুয়ার্ড দ্য বক্স, বক্সের দিকে তার মুভমেন্ট। অনেকের টুয়ার্ড আর টুয়ার্ডসটা অনেকের প্যাচ লাগে। হ্যাঁ, টুয়ার্ড আর টুয়ার্ডস প্যাচ লাগার কিছু নাই, দুইটা সেম জিনিস, এভাবেই মাথায় রাখবো আমরা যে দুইটা সেম জিনিস, টুয়ার্ড আর টুয়ার্ডস। আচ্ছা, অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, বক্স থেকে দূরে। পাস্ট দ্য বক্স, বক্সটাকে অতিক্রম করে। পাস্ট দ্য বক্স, বক্সটাকে অতিক্রম করে। ওভার দ্য বক্স, এটাও বক্সটাকে অতিক্রম করবে, তবে এটা হচ্ছে উপর দিয়ে অতিক্রম করে। অনটু দ্য বক্স, সেম ভাবে বক্সের উপরে, মানে নিচ থেকে বক্সটা ঠিক উপরে গতি বোঝানোর জন্য। অফ দ্য বক্স, বক্স থেকে নিচের দিকে নেমে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, এরকম অর্থ বোঝানোর জন্য অফ দ্য বক্স। আরো বেশ কিছু দেওয়া আছে, তবে এখানে যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, যেটা তোমাদের একটু প্যাচ লাগার মতো, সেটা বলি। অ্যালং দ্য রোড আর অ্যাক্রস দ্য রোড। দেখো, অ্যালং দ্য রোড আর অ্যাক্রস দ্য রোড, এটা অনেকের প্যাচ লাগে। অ্যালং দ্য রোড মানে হচ্ছে রোডের ডিরেকশন যেদিকে, সেই দিকেই বলটারও মুভমেন্ট। দ্য বল ইজ রানিং অ্যালং দ্য রোড, তার মানে হচ্ছে বলটা রোডের ডিরেকশনের দিকেই দৌড়াচ্ছে, যাচ্ছে। আর যদি আমি বলি দ্য বল ইজ রানিং অ্যাক্রস দ্য রোড, তার মানে হচ্ছে রোডের যে ডিরেকশন, সেই ডিরেকশনে লম্বালম্বি ভাবে বা আড়াআড়ি ভাবে সে যাচ্ছে। তাহলে অ্যালং দ্য রোড, অ্যাক্রস দ্য রোড। ঠিক আছে। আচ্ছা, তারপরে থ্রু দ্য টিউব, সেম ভাবে গেল। এবার চলে আসি আমরা। আচ্ছা, বিষয় হচ্ছে একজন বলছে অ্যাওয়েটা আবার বলেন, একজন বলছে নেক্সট নিয়ারটা আরেকবার বলেন। আমি যদি এখন সবগুলাই আরেকবার আরেকবার করে বলতে যাই, তাহলে আসলে একটু দেরি হয়ে যাবে। ঠিক আছে। আর এগুলো এত আহামরি এমন কিছু না যেটা মানে না পারলে খুব বেশি কিছু হয়ে যাবে। আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অংশে যাব, তখন ইনশাল্লাহ তোমাদের আরো অনেক কিছু অটোমেটিক ক্লিয়ার হয়ে আসবে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই ইন, অন, এট, এই জায়গাটায় চলে যাই। ইন আমরা কখন ব্যবহার করছি, দেখো আমরা বললাম নন স্পেসিফিক টাইমস। সময় যখন নন স্পেসিফিক, তখন আমরা ব্যবহার করছি ইন। মান্থ, ইয়ার, সিজন, কান্ট্রি, সেঞ্চুরি, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করছি কি, ইন ব্যবহার করছি আগে। অন, অন ব্যবহার করছি ডে অ্যান্ড ডেটের আগে। ডে অ্যান্ড ডেটের আগে অন ব্যবহার করছি। অন ফ্রাইডে, অন ঈদ ডে, অন মাই বার্থডে, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, যেটা বলছিলাম সেদিকে চলে যাই আমরা। তাহলে অন আমরা ব্যবহার করি হচ্ছে ডে অ্যান্ড ডেটের ক্ষেত্রে। হ্যাঁ, অন ঈদ ডে, অন মাই বার্থডে, এটসেট্রা। আর অ্যাট ব্যবহার করি স্পেসিফিক টাইমের ক্ষেত্রে। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা যখন নাকি নন স্পেসিফিক টাইম নিয়ে বলছি, কোনো একটা মাসের কথা বলছি, কোনো একটা বছরের কথা বলছি, কোনো একটা ঋতুর কথা বলছি, ফিউচারের কথা বলছি, পাস্টের কথা বলছি, নির্দিষ্ট করে দিচ্ছি না সময়টা, তখন আমরা ব্যবহার করছি ইন। আর যখন নাকি, যারা বলছো যে সাউন্ড শোনা যাচ্ছে না, আমি মাঝখানে সাউন্ড মিউট করেছিলাম একটু, সেই জন্য। এখন আশা করি শুনতে পাচ্ছো। আচ্ছা, যেটা বলছিলাম, আর অ্যাট আমরা ব্যবহার করছি স্পেসিফিক টাইম, অ্যাট 1 p.m., অ্যাট নুন, অ্যাট সানরাইজ, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, এরপর আমরা চলে যাই। অন তো বললাম। ইন আর অ্যাট এর আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে প্লেসের ক্ষেত্রে। আমরা এইখানে যেগুলো বলছি সেগুলো কিন্তু টাইম রিলেটেড, টাইম, ডে, ডেট রিলেটেড। আর যখন নাকি আমরা প্লেসে যাই, প্লেসের ক্ষেত্রেও সেম প্রভাব আমরা দেখতে পাই। ইনের ক্ষেত্রে আমরা নন স্পেসিফিক এর ক্ষেত্রে ইন বসাই, আর অ্যাট বসাই একদম স্পেসিফিক এর ক্ষেত্রে। ঠিক আছে, যখন একদম স্পেসিফিক করে ফেলি কোনো কিছুকে, কোনো একটা জায়গাকে, তখন আমরা অ্যাট বসাই। অর্থাৎ ছোট জায়গার আগে আমরা অ্যাট বসাই, আর বড় জায়গার আগে ইন বসাই। আমরা ছোটবেলা থেকে এভাবেই পড়ে আসছি যে বড় জায়গার আগে ইন বসাই, ছোট জায়গার আগে অ্যাট বসাই। আসল ব্যাপারটা হচ্ছে বড় জায়গা মানে কি, জায়গাটা স্পেসিফিক না। এই যে আমরা জুলাই বলতেছি, এই যে 1971 কে আমরা নন স্পেসিফিক বলতেছি, এরা তো আসলে নন স্পেসিফিক না, হিসেবে কিন্তু এরাও স্পেসিফিক। কেন নন স্পেসিফিক বলতেছি, কারণ এটার রেঞ্জটা অনেক বড়। একটা পুরো বছর মানে 365টা দিন, অনেক বড় রেঞ্জ। সেই কারণে আমরা এটাকে নন স্পেসিফিক বলতেছি। তো সেম কথা ইনের ক্ষেত্রে প্রযোজ্য। যখন প্লেসের ব্যাপারে আমরা বলি বড় প্লেসের আগে ইন বসে। কেন বলি, কারণ বড় প্লেসের আগে, বড় প্লেস মানেই হচ্ছে সে স্পেসিফিক না, সেই জন্য বলি। আর অ্যাট সেম ভাবে অল্প সময় বা যেটা নাকি ছোট জিনিস, সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে প্লেসের বেলায়ও যেটা নাকি ছোট প্লেস, সেটার আগে আমরা অ্যাট ব্যবহার করব। গেল।
এবার আমরা চলে যাই কিছু অল্প কিছু রুলস আমরা দেখবো প্রিপোজিশনের, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কি রুলস হতে পারে সেগুলো। সিন্স ভার্সেস ফর, এটা তোমাদের অলরেডি বেশ কয়েকবার বলছি, এটা তোমাদের অলরেডি বেশ কয়েকবার এর আগে যতবার তোমাদের সাথে আমার লেকচার নেওয়া হয়েছে তোমাদের কিন্তু আমি এই জিনিসটা বেশ কয়েকবার বলছি আমার যতদূর মনে পড়ে, সিন্স আর ফর এর ব্যবহার। তারপরও আরো একবার আসছে এবং আরো একবার এটা তোমাদের বলবো। আমি জানি যে এখনো তোমাদের অনেকেই এটা নিয়ে কনফিউজড আছো, তাদের উদ্দেশ্যে বলছি। দেখো, সিন্সটা আমরা ব্যবহার করি যখন নাকি পয়েন্ট অফ টাইম দেওয়া থাকবে, অনসেট অফ অ্যাকশনের পয়েন্ট অফ টাইম দেওয়া থাকবে। কোনো একটা কাজ যখন শুরু হবে সেই শুরু হওয়ার নির্দিষ্ট সময়টা দেওয়া থাকলে আমরা ব্যবহার করছি সিন্স। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট, সে গত শুক্রবার থেকে অসুস্থ ছিল। ঠিক আছে। আর ফর ব্যবহার করছি যখন ডিউরেশন দেওয়া থাকবে, সময়ের ডিউরেশন, কত সময় ধরে কাজটা হয়েছে, ব্যাপ্তি দেওয়া থাকবে। যখন ব্যাপ্তি দেওয়া থাকবে, যখন ব্যাপ্তি দেওয়া থাকবে তখন আমরা ব্যবহার করছি ফর। জুলিয়া হ্যাজ বিন ইল ফর 3 মান্থস, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ফর 3 মান্থস, ফর 3 আওয়ার্স, ফর 3 ইয়ার্স, এরকম যখন ডিউরেশন পাবো আমরা তখন আমরা ব্যবহার করব ফর। আর যখন নাকি পয়েন্ট অফ টাইম পাবো, একদম নির্দিষ্ট সময়টা পাবো, তখন আমরা ব্যবহার করব সিন্স। এই রুলটা একটু মাথায় রাখো, এটা আমাদের সামনেও লাগবে। আর যারা এখনো ক্লিয়ার না তাদের উদ্দেশ্যে বলছি, সামনে যখন আরেকটা অংশ আসবে এটার মতোই অনুরূপ, তখন এটা আবার আমরা ইনশাল্লাহ ব্যাক করব। তারপরে চলে যাই আমরা মেক অফ ভার্সেস মেক ফ্রম। মেক অফ কখন ইউজ হয় আর মেক ফ্রম কখন ইউজ হয়, জিনিসটা এটাও মনে হয় আমি তোমাদের বলেছিলাম, মেবি ইংলিশ ওয়ান লেকচারের সময় বলা হয়েছিল। আচ্ছা, তাহলে মেক অফ আর মেক ফ্রম, মেক অফ আর মেক ফ্রম এর ব্যাপারটা কি, যে জিনিসটা দিয়ে তৈরি করা হয়, তৈরি করার উপাদান এবং তৈরিকৃত উপাদান, এই দুইটা আইটেম যদি সেম হয়, এই দুইটা আইটেম যদি সেম হয় তাহলে আমরা সেটাকে বলবো মেক অফ। আর যদি এই দুইটা আইটেম সেম না হয় তখন আমরা ব্যবহার করব মেক ফ্রম। দেখো এখানে পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড ফ্রম উড, কাঠ থেকে কি তৈরি হচ্ছে, কাগজ তৈরি হচ্ছে, কিন্তু কাঠ দেখতে একরকম, কাগজ দেখতে আরেক রকম, এই জন্য আমি ব্যবহার করলাম মেড ফ্রম। আবার দিস চেয়ার ইজ মেড অফ উড, কাঠ থেকে চেয়ার তৈরি হচ্ছে, কাঠ দেখতে যেরকম চেয়ার দেখতে সেরকমই, তাহলে দিস চেয়ার ইজ মেড অফ উড আর পেপার ইজ মেড ফ্রম উড। যেটা নাকি ভিন্ন রকম সেটাকে আমরা ফ্রম ব্যবহার করছি, আর যেটা নাকি একই রকম সেটাকে আমরা অফ ব্যবহার করছি। এটা মনে রাখার তোমাদের আরেকটা সূত্র হতে পারে এরকম, দেখো অফ ওয়ার্ডটা মাত্র 2 লেটারের, ও এফ 2 লেটারের, তাহলে যেটা নাকি সহজ, একই রকম জিনিস, এটা সহজ, তাহলে একই রকম জিনিসের ক্ষেত্রে আমরা সহজটা ব্যবহার করব, 2 লেটারটা ব্যবহার করব। আর ভিন্ন রকম জিনিস তার মানে একটু কঠিন, এটার ক্ষেত্রে আমরা 4 লেটারের একটা ব্যবহার করব। তাহলে একই রকম হলে মেক অফ, ভিন্ন রকম হলে মেক ফ্রম। চলে যাই আমরা রুল নাম্বার 3-তে, বিসাইড ভার্সেস বিসাইডস। আচ্ছা, 2 আওয়ার্স 3 আওয়ার্স এগুলোও তো নির্দিষ্ট, হ্যাঁ 2 আওয়ার্স 3 আওয়ার্স নির্দিষ্ট করে দিলে তখন আমরা কি বলবো, তখন আমরা ফর ব্যবহার করব। আচ্ছা, যে নাকি 2 আওয়ার্স 3 আওয়ার্স নির্দিষ্ট বলতে চাচ্ছ মুজাহিদুল ইসলাম সাকি, তুমি মেবি এটা বুঝাচ্ছ যে ভাইয়া তাহলে সিন্সে তো আপনি বললেন নির্দিষ্ট টাইম, এই নির্দিষ্ট টাইম বলতে আসলে কি বুঝাচ্ছেন। আমি নির্দিষ্ট টাইমটা আসলে হয়তো তাহলে নির্দিষ্ট টাইম ওয়ার্ডটা নির্দিষ্ট বলার কারণে তোমার বুঝতে সমস্যা হচ্ছে, আরেকবার একটু বলি তাহলে। আচ্ছা, সামনে আসবে, সামনে আসবে তখন আরেকবার রিপিট করবো, এখনই আবার রিপিট না করি। বিসাইড ভার্সেস বিসাইডস, যেটা বলছিলাম সেখানে কন্টিনিউ করি। বিসাইড ব্যবহার হয় হচ্ছে পাশে অর্থে, প্লিজ সিট বিসাইড মি, আমার পাশে বসো, এই অর্থে বিসাইডটা পাশে অর্থে আসে। আর বিসাইডস অর্থ দেয় হচ্ছে অধিকন্তু অথবা পাশাপাশি। বিসাইডস বাংলা, বাংলার পাশাপাশি হি নোজ ইংলিশ, সে ইংলিশও জানে, তাহলে বাংলার পাশাপাশি সে ইংলিশও জানে। এখানে যে জিনিসটা একটু অ্যালার্মিং সেটা হচ্ছে বিসাইডস যুক্ত যে ফ্রেজটা থাকবে, সেই বিসাইডস যুক্ত ফ্রেজটার ক্ষেত্রে, বিসাইডস যুক্ত ফ্রেজটার ক্ষেত্রে আমরা অবশ্যই একটা কমা ব্যবহার করব যদি সে সেন্টেন্সের প্রথমে আসে, আর যদি সেন্টেন্সের লাস্টে আসে তাহলে তার আর কমা ব্যবহার করার দরকার নাই। ইন টাইম, বাই টাইম, অন টাইম, খুবই কনফিউজিং একটা পার্ট, তোমাদের অনেকের এটা কোশ্চেন থাকে যে ভাই এটা কিভাবে আসলে একদম মানে মাথা মাথা আওলায় যায়, এটা কি হচ্ছে। তাহলে ইন টাইম, বাই টাইম, অন টাইম এটা আমি একটু ক্লিয়ার করে বলে দিব। তোমাদেরকে ক্লাসের প্রথমেই বলেছিলাম খাতা কলম নিয়ে বসতে, যদি কোনো জিনিস তোমার মনে হয় যে লিখে রাখা প্রয়োজন সাথে সাথে লিখে ফেলবা। কিছু কিছু জিনিস আমি বলবো যেটা লেখো, আর এর বাইরে যে জিনিসটা আমি বলবো না সেটা তোমাদের নিজ দায়িত্বে লিখতে হবে। এটা এরকম একটা জিনিস, এটা আমি বলবো না তোমাদের লিখতে, আমি আমার মতো বলে যাব, তোমাদের যদি মনে হয় যেটা মনে রাখতে পারবো রাখো, আর না মনে রাখতে পারলে লিখে নাও। অন টাইমের ব্যাপারটা পরে আসি, আগে ইন টাইম আর বাই টাইমের ব্যাপারটা সারি। মনে করো তোমাকে আমি একটা কোশ্চেন দিলাম, হারি আপ, উই হ্যাভ টু গো, ব্ল্যাঙ্ক স্পেস দিলাম একটা, এখানে মনে করো ইনটা নাই, দিলাম হচ্ছে হারি আপ উই হ্যাভ টু গো, ব্ল্যাঙ্ক স্পেস 5 মিনিটস, ঠিক আছে এরকম দিলাম। তোমার অপশনের মধ্যে কনফিউশন লাগতেছে দুইটা অংশ, সেটা হচ্ছে মনে হচ্ছে কি ইন দিব না বাই দিব।
এখানে তখন আমরা খেয়াল করবো সেম ভাবে, একটু আগে সিন্স আর ফর বলেছিলাম না, সিন্স আর ফর আবার একটু রিপিট হবে, এটা হচ্ছে সেই জিনিস, সিন্স আর ফর এর রিপিটেশনের অংশটা এই জায়গাটায়। তাহলে উই হ্যাভ টু গো ইন 5 মিনিটস। দেখো যখন নাকি আমার 5 মিনিটস, এখানে ওই সেম ভাবে ফর যখন ব্যবহার করলাম ডিউরেশন দেওয়া ছিল, তাহলে যখন নাকি আমার ডিউরেশনটা দেওয়া থাকবে তখন আমরা ব্যবহার করব ইন টাইম। ইন টাইম মানে হচ্ছে ডিউরেশনের ব্যাপারটা থাকলে ইন 5 মিনিটস ডিউরেশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আরেকটা হচ্ছে বাই টাইম আমরা ব্যবহার করব সিন্সের অপোজিট, সিন্সের মতো অবস্থা, সিন্সের যেরকম ইউজ করেছিলাম সেরকম অবস্থা। সিন্স আমরা কি বলেছিলাম, যে নির্দিষ্ট সময় পয়েন্ট অফ টাইমটা যদি দেওয়া থাকে তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে, আচ্ছা নির্দিষ্ট সময় কথাটা বলাতে কারো কারো বুঝতে সমস্যা হচ্ছে, আমি নির্দিষ্ট সময় বাদ দিই, পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম যখন দেওয়া থাকবে তখন আমরা ব্যবহার করি সিন্স। সেম ভাবে এখানে আমরা ব্যবহার করব বাই। হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ 5 p.m. তাহলে তো হারি আপ উই হ্যাভ টু গো বাই 5 p.m. যেটা এখানে হয়েছে, হি গট দ্য ট্রেন অ্যাজ হি রিচ দ্য স্টেশন বাই 5 p.m. আচ্ছা এবার সে ভাইয়া 5 মিনিট স্পেসিফিক, তাহলে অ্যাড হলো না কেন? আচ্ছা আরেকজন আবার অ্যাড নিয়ে আসছে না, অ্যাডটা অ্যাড অন্য জিনিস, স্পেসিফিক। আচ্ছা তোমাদের মনে স্পেসিফিক এরপরে পয়েন্ট অফ টাইম এই জিনিসগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো আসলে এভাবে আলাদা করে বোঝানোটা একটু ঝামেলা। আচ্ছা ঠিক আছে, যেখানে ছিলাম সেটা একটু ব্যাক করি, অন টাইমে পরে আসতেছি। একটু আগে একজন কোশ্চেন করছিল যেটা, সেটা আবার একটু রিপিট করে যাই, সিন্স আর ফর এর ওইখানে ব্যবহারটা। আচ্ছা ওটা তো চলেই আসছে, ওটা আর আলাদা করে রিপিট না করছি তাহলে। ওকে তাহলে অন টাইম, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। এবার আসি আমরা অন টাইম মানে কি আর ইন টাইম মানে কি। ইন টাইম আর অন টাইম এই দুটো জিনিস হচ্ছে তোমাদের এর পরের যেই কনফিউজিং পার্ট, সেটা হচ্ছে এর পরের এটা, ইন টাইম আর অন টাইম। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তোমাদের যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে বা যে কোনো টেস্টে আসে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, দ্য ট্রেন ইজ রানিং ব্ল্যাঙ্ক দিয়ে টাইম দিয়ে দেয়, অথবা দ্য বাস ইজ রানিং ব্ল্যাঙ্ক দিয়ে টাইম দিয়ে দেয়, একদম চোখ বন্ধ করে বসাবা হচ্ছে অন। এটা কেন হইলো কি হইলো কোনো ব্যাখ্যার দিকে তাকানো দরকার নেই, এটা অন। ঠিক আছে, এবার আসি কেন, এবার ব্যাখ্যাটা দিই। ব্যাখ্যাটা তোমাদের তাকানো দরকার নেই, কিন্তু ব্যাখ্যাটা জানার দরকার আছে। ব্যাখ্যাটা হচ্ছে অন টাইম মানে হচ্ছে একদম নির্দিষ্ট সময়ের মধ্যে, মনে করো আমি বললাম যে ট্রেনটা 8টায় ছাড়ে, 8টার ট্রেন 8টায় চলতেছে, এটা বোঝানোর জন্য আমি বলবো হচ্ছে অন টাইম। আর ইন টাইম বলবো হচ্ছে একটা স্পেসিফিক টাইমের আগে, মনে করো 8টার মধ্যে ট্রেনটা আসার কথা, সে তার আগেই চলে আসছে, অথবা কোনো একটা ইভেন্টে তোমার উপস্থিত হওয়ার সীমা আছে হচ্ছে 8টা পর্যন্ত, 8টার মধ্যে তুমি উপস্থিত হতে পারো, তুমি তার আগেই চলে আসলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইউ আর ইন টাইম। আর ইউ আর অন টাইম বলবো যদি তুমি 8টাই আসো। আশা করি বুঝতে পারছো, 8টার জিনিস 8টাই ঘটলে সেটাকে আমরা বলবো অন টাইম, 8টার জিনিস 8টার আগেই ঘটে গেলে আমরা বলবো ইন টাইম। আচ্ছা এবার আমরা চলে যাই রুল 5-এ, বাই ভার্সেস অন। আচ্ছা অনেকে বলতেছো ভাই 5 p.m. তো নির্দিষ্ট, আচ্ছা ঠিক আছে, ওটা আমি তোমাদের অনেকেরই প্রশ্ন দেখতে পাচ্ছি যেহেতু, সেটা আমি বলবো ইনশাল্লাহ, আমরা একটু সামনে আগাই তারপর এটা ইনশাল্লাহ বলা হবে। বাই ভার্সেস অন, হ্যাঁ ভ্রমণের ক্ষেত্রে। দেখো ভ্রমণের ক্ষেত্রে যদি তোমার ট্রান্সপোর্টেশন মিডিয়াম দেওয়া থাকে, বাস হোক ট্রেন হোক আর যাই হোক, তখন আমরা তার আগে বাই ব্যবহার করি, আই এম গোয়িং টু ঢাকা বাই বাস। আর আমরা অন ব্যবহার করি যদি পায়ে হাঁটা অর্থে বুঝাই, পায়ে হেঁটে যাওয়া অর্থে বুঝাই, মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম অন ফুট। ঠিক আছে, পায়ে হাঁটা অর্থে বুঝালে আমরা অন ফুট ব্যবহার করি, তখন আর বাই ব্যবহার করি না। ওকে, রাইট উইথ ভার্সেস রাইট ইন, রাইট উইথ ভার্সেস রাইট ইন, এটা হচ্ছে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলস। দেখো রাইট উইথ আমরা ব্যবহার করি যখন আমাদের কাছে একটা উপকরণ আছে, যেমন কলম। কলম হচ্ছে একটা উপকরণ, লেখার উপকরণ যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা বলি রাইট উইথ, উই রাইট উইথ পেন। আর লেখার উপাদান যদি থাকে, মনে করো একটা কলমের উপাদান হচ্ছে কালি, কালিটা দিয়ে আমরা লিখি, তাই তো বেসিক্যালি আমরা লিখি কিন্তু কালিটা দিয়ে, লেখার কাজটা করে কে, কালি করে, তাহলে তখন আমরা বলি হচ্ছে রাইট ইন, উই রাইট ইন ইঙ্ক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে উই রাইট ইন ইঙ্ক আর উই রাইট উইথ পেনের কাহিনী। এখানে আরেকটা জিনিস যেটা প্যাচ লাগে সেটা হচ্ছে দেখো, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, এখানে নো পেন বলার কারণে পরে দেখো আমি টু রাইট উইথ ইউজ করলাম। আমি যদি এখানে বলতাম আই হ্যাভ নো ইঙ্ক টু রাইট উইথ, তখন কিন্তু আবার উইথ হইতো না, তখন কি হইতো, রাইট ইন হইতো। ধন্যবাদ যারা ইন অ্যান্সার করছো, ধন্যবাদ মারুফা ইসরাত জাহান। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আই হ্যাভ নো পেন, পেন বলাতে এখানে উইথ হলো, আর যদি আমি বলতাম আই হ্যাভ নো ইঙ্ক তখন হয়তো টু রাইট ইন। আচ্ছা তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, আচ্ছা পেন্সিল উপাদান কিনা। আচ্ছা পেন্সিলের ক্ষেত্রে বিষয়টা একটু কনফিউজিং, বিষয়টা হচ্ছে পেন্সিলের ক্ষেত্রে কনফিউজিং কিরকম, পেন্সিল যখন আমরা বলি তখন পেন্সিল দিয়ে অধিকাংশ ক্ষেত্রে শীষটাকে মিন করা হয়, পেন্সিলের শীষ যখন মিন করা হয় তখন আমরা এটাকে
ইন ব্যবহার করি ওই কালের মতোই। আবার পেন্সিল দিয়ে যদি পিওর ওই কাঠ পেন্সিল মিন করা হয়, যেটা দিয়ে আমরা লিখি, তখন কিন্তু আবার উইথ হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, বেশি কনফিউজিং পার্টগুলো নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই। যেটা নাকি সিরিয়াস জিনিস সেটা নিয়ে মাথা নষ্ট করো। আচ্ছা, অনেকে বলছো অফ, অনেকে বলছো ফ্রম। একটা দুটো কমেন্ট পড়ি আমি। তৈয়বা ইসলাম বলছো ফ্রম, মাহরুবা রহমান বলছো অফ, জান্নাতুল ফেরদাউস, ইশতিয়াক আহমেদ বলছো বি, বি মানে হচ্ছে ফ্রম, মরিয়াম আক্তার বলছো সি উইথ। আচ্ছা, রুকায়া সুলতানা বলছো অফ, রাজীব আহমেদ বলছো বি। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা অনেকে বলছো বি, অনেকে বলছো সি, অনেকে এও বলছো। আচ্ছা, সি তো আগেই বাদ, এখানে সি হওয়ার কোনো কথাই আসে না। অফ হবে না ফ্রম হবে, এটা হচ্ছে কথা। তোমাদেরকে বলেছিলাম যে আমরা যেই উপাদানটা দিয়ে তৈরি সেটা দেখব, আর যেটাকে তৈরি করা হয়েছে সেটা দেখব। এখানে তৈরি করার উপাদান হচ্ছে স্যান্ড, বালি, আর তৈরি করা হয়েছে হচ্ছে গ্লাস। তাহলে গ্লাস তৈরি করা হয়েছে স্যান্ড দিয়ে, দুইটার মধ্যে কোনো কি, মানে কি বলা যায় এটাকে, বাহ্যিক কোনো মিল পাওয়া যায় দেখতে? গ্লাস দেখতে একরকম, বালি দেখতে আরেক রকম, তাই না? তাহলে যেহেতু দুইটার মধ্যে কোনো মিল নাই, তাহলে এটা হবে কি, ফ্রম হবে। গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড। আর যদি মিল থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম মেড অফ ব্যবহার করতাম। তাহলে গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড। আচ্ছা, ঠিক আছে, এবার এটাই আসো। পল টুক পিসফুলি ড্যাশ দ্য কান্ট্রি ইনটু অ্যাক্রস ফর বিসাইডস। অপশন বি, 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 ওকে, ঠিক আছে, ধন্যবাদ। অপশন বি, এক দুজন অপশন এ অ্যান্সার করছো। ডাই অফ বাই ইন ফর। আচ্ছা, ডাই অফ বাই ইন ফর এগুলো সহজ ইয়েগুলা, হ্যাঁ, এগুলো আমি আলাদা করে বলতে চাচ্ছি না। এগুলো সহজ এবং সবচেয়ে কমন গুলা হচ্ছে ডাই দিয়ে, সে কারণে আমি ওইটা নিয়ে আলাদা করে সময় দিতে চাচ্ছি না, একটু আনকমন গুলা নিয়ে বলতে চাচ্ছি। আচ্ছা, তাহলে পল টু পিসফুলি, অধিকাংশ অ্যান্সার করেছো বি, কেউ কেউ এ অ্যান্সার করেছো, অধিকাংশ অ্যান্সার করেছো বি। ঠিক আছে, দেখো যারা এ অ্যান্সার করেছো তাদের উদ্দেশ্যে বলছি, আমরা পড়েছিলাম যে ইনটু, ইনটু কখন পড়েছিলাম? গতিময়তার ক্ষেত্রে, মুভমেন্টের ক্ষেত্রে। যখন নাকি মুভমেন্ট থাকে না তখন কিন্তু ইনটু হবে না। ইনটু হবে কখন? শুধুমাত্র মুভমেন্ট থাকলে। চিন্তা করো, পোল টু পিসফুলি, পোল যেহেতু জিনিসটা একটু আনকমন, আমরা মনে করি ইলেকশনের কথা বলি, হ্যাঁ, ইলেকশন, বাংলাদেশের ইলেকশন, যদিও এটা পিসফুলি হওয়ার সম্ভব না কখনোই বলা যায়, তারপর আমরা ধরে নিলাম পিসফুলি হয়েছে। তাহলে ইলেকশন টুক পিসফুলি অ্যাক্রস দ্য কান্ট্রি। ইনটু বলা মানে হচ্ছে সেটার কোনো গতি আছে। পোল বা ইলেকশন এগুলোর তো কোনো গতি নাই, তাই না? এগুলো জাস্ট সংঘটিত হয়, এগুলোর কোনো গতি, মানে কোনো ডিরেকশন থাকে না। আচ্ছা, তাহলে কি বলছি দেখো, অ্যাক্রস কেন হলো তাহলে? ইন্টু যেহেতু বাদ গেল, অ্যাক্রসটা কিভাবে হচ্ছে? দেশ জুড়ে। অ্যাক্রস মানে হচ্ছে টোটালটা জুড়ে কোনো কিছু হওয়া। তাহলে পোল টু পিসফুলি অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে পোল বা নির্বাচন শান্তিপূর্ণভাবে সংগঠিত হলো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আশা করছি তোমরা বুঝতে পারছো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, এটার আগে তোমাদের আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে যাই। মাঝখানে একজন প্রশ্ন করছিল, ভাই টু আর টুয়ার্ডস এর মাঝে পার্থক্যটা কি? টু আর টুয়ার্ডস এর মাঝে পার্থক্যটা যেহেতু তোমাদের অনেকেই প্রশ্ন থাকে এবং এটা আসলে একটু জানার একটা বিষয় আছে, সেজন্য এটা একটু বলি। টু মানে হচ্ছে আমি যেই ডিরেকশনটা, টু এবং টুয়ার্ডস দুইটাই ডিরেকশনের জন্য প্রযোজ্য। টু এবং টুয়ার্ডস দুইটাই ডিরেকশনের জন্য প্রযোজ্য, দুইটাই মুভমেন্টের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তাহলে টু আমরা ব্যবহার করি যখন নাকি আমার ডিরেকশনটা ফিক্সড। মনে করো আমি বললাম, কার কথা বলা যায়, মনে করো আমার কথাই বললাম, হ্যাঁ, ফাউজান ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। ফাউজান লাইব্রেরির দিকে, ফাউজান লাইব্রেরিতে গেল। তাহলে যখন আমি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি বলছি, টু বলছি যখন, তখন হলো যে আমি লাইব্রেরিতে গেলাম। আর যদি আমি বলি ফাউজান ওয়েন্ট টুয়ার্ডস দ্য লাইব্রেরি বা টুয়ার্ড দ্য লাইব্রেরি, টুয়ার্ড আর টুয়ার্ডস একই বলেছিলাম, সেটা নিয়ে কোশ্চেন করো না। যেটা বলছিলাম, তাহলে ফাউজান ওয়েন্ট টুয়ার্ডস দ্য লাইব্রেরি যখন বললাম, তখন অর্থটা হলো লাইব্রেরির দিকে গিয়েছিলাম। আমি লাইব্রেরিতেও যেতে পারি, লাইব্রেরি পার পার হয়ে অন্য কোথাও যেতে পারি, অথবা লাইব্রেরির আগেই অন্য কোথাও থেমে যেতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে। টু যখন বললাম তখন আমার ডেস্টিনেশনটা কনফার্ম, যেটা বলছি ওইখানেই আমি থামবো। আর টুয়ার্ডস মানে ওইটার দিকে যাচ্ছি কিন্তু ওই ডেস্টিনেশনটা কনফার্ম না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, বুঝেছি, ধন্যবাদ বুঝার জন্য। এবার আমরা চলে যাই কিছু প্রিপোজিশনের সেট। তোমরা সবসময়, এটা তোমাদের একটা খুব কমন কোশ্চেন থাকে যে ভাইয়া, আপনারা তো পড়ায় যাচ্ছেন বা হচ্ছে আপনারা বলে যাচ্ছেন কিভাবে পড়বো, কিন্তু প্রিপোজিশন তো আমরা এতগুলো প্রিপোজিশন কিভাবে মনে রাখবো? তো এতগুলো প্রিপোজিশন মনে রাখার জন্য আমরা তোমাদের একটু সহজ করে দেওয়ার প্রচেষ্টায় আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রিপোজিশনের কতগুলো সেট বানাইছি। এই সেট গুলাকে একত্র করে আমরা একই রকম মিনিং যুক্ত যেগুলো আছে সেগুলোকে একত্র করছি।
ঠিক আছে, কিরকম একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা। দেখো এখানে দেখো এখানে প্রথম যেটা আছে গুড অ্যাট, ওয়েল অ্যাট, কুইক অ্যাট, অ্যাপ্ট অ্যাট অর অ্যাপ্ট ইন, অ্যাডেপ্ট ইন, অ্যাড্রয়েট ইন, এটসেট্রা এটসেট্রা অনেকগুলো দেওয়া আছে। এগুলো সবগুলোর মানে হচ্ছে সুদক্ষ। এগুলো সবগুলোর মানে হচ্ছে কি? সুদক্ষ। অর্থাৎ আমি যখন বলতে চাবো যে কেউ কোনো কিছুতে সুদক্ষ বা ভালোভাবে দক্ষ, তখন আমরা এই শব্দগুলোর, এই প্রিপোজিশনগুলোর যে কোনোটা ব্যবহার করব। ঠিক আছে, হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংলিশে ভালো, তাহলে সে ইংলিশে দক্ষ। এটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করলাম? গুড অ্যাট। এখানে তোমরা একটু খাতা কলমটা নিতে পারো, নিয়ে জাস্ট প্রথম, এখানে তো অনেকগুলো লিস্ট দেওয়া, এটা তোমাদের যখন পিডিএফ দিয়ে দেওয়া হবে তখন সহজ হবে। তার আগে তোমরা খাতা কলম নিয়ে একটু শুধু প্রথম ওয়ার্ডটা আর সাথে তার বাংলাটা লিখে রাখো। ঠিক আছে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, লিখে লিখে পড়লে মনে রাখা সহজ হয়। ঠিক আছে, একটু প্রথম যে ওয়ার্ডটা আমি বলতেছি, প্রথম প্রিপোজিশনের প্রথম ইয়েটা, প্রথম প্রিপোজিশনটা এবং তার মিনিংটা লিখে রাখো। পরবর্তীতে যখন পিডিএফ পেয়ে যাবা তখন সেটা তোমাদের জন্য পড়াটা আরো সহজ হবে। আচ্ছা, সেম ভাবে এই গুড অ্যাট, ওয়েল অ্যাট, এটারই ঠিক অপোজিট হচ্ছে পরেরটা, ব্যাড অ্যাট, ডাল অ্যাট, ক্লামসি অ্যাট, ডেফিসিয়েন্ট ইন। মানে হচ্ছে ঘাটতি, তার দক্ষতার ঘাটতি আছে, অদক্ষ সে। ঠিক আছে, তারপর আমরা চলে যাই কি আছে, বেনিফিশিয়াল টু, যেটা হচ্ছে বিসিএস রিটেনে আসছিল 17তম বিসিএস এ। এরপর আছে এসেনশিয়াল টু, কন্ডিউসিভ টু, কনজেনিয়াল টু, ইউজফুল টু, হেল্পফুল টু। এটার মানে হচ্ছে দাঁড়াচ্ছে কি? উপকারী, সহায়ক, এটসেট্রা। ঠিক আছে, কোনো কিছুর অনুকূলে বোঝানোর জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করি। আর হার্মফুল, হার্টফুল ওয়ার্ডগুলো দেখেই বোঝা যাচ্ছে এটার অর্থ হবে হচ্ছে অপকারী বা প্রতিকূলে আছে, ক্ষতিকর কোনো কিছু প্রতিকূলে আছে এমন। আচ্ছা, লিভ অন, ফিড অন, সার্ভাইভ অন, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, অন না ইন? এগুলো সব হচ্ছে অন। কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, কোনো কিছু খেয়ে জীবন ধারণ করা, সহজ কথায় জীবন ধারণ করা অর্থে লিভ অন, ফিড অন, সার্ভাইভ অন, হ্যাঁ, অন হয়, ইন না। তারপর আমরা দেখতে পাচ্ছি, দেখো এবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, রেস্ট্রেইন ফ্রম, বাধা দেয়া, বিরত থাকা, বিরত রাখা, দুইটাই হয়, বিরত থাকা, বিরত রাখা। ঠিক আছে, তারপর হচ্ছে কিওর ফর, রেমেডি ফর, আরোগ্য অর্থে, প্রতিকার অর্থে, চিকিৎসা অর্থে। অ্যাটেন্টিভ টু, মাইন্ডফুল অফ, মনোযোগী অর্থে। ঠিক আছে, হি ইজ মাইন্ডফুল অফ হিজ অ্যাকশনস, সে তার কাজের ব্যাপারে সচেতন, সে তার কাজের ব্যাপারে মনোযোগী। ঠিক আছে, মাইন্ডফুল অফ। আচ্ছা, তারপর আমরা চলে যাই পরেতে, দেখো লুক ইনটু, ইনকোয়ার ইনটু, গো ইনটু, সার্চ ইনটু। দেখো সেম ওয়ার্ডগুলো পরে আমরা যখন ফর ব্যবহার করলাম তখন অর্থ অন্যরকম হয়ে গেল। লুক ইনটু, সার্চ ইনটু, এখানে লুক ফর, সার্চ ফর। লুক ইনটু, সার্চ ইনটু, ইনটু যখন বললাম তখন বিষয়টা হয়ে গেল ইনভেস্টিগেশন, তদন্ত করা অর্থে। আর যখন নাকি আমরা লুক ফর, সার্চ ফর ব্যবহার করলাম ফর, তখন হয়ে গেল অর্থটা খোঁজা অর্থে। ঠিক আছে, তাহলে লুক ইনটু, সার্চ ইনটু এটার মানে হচ্ছে তদন্ত করা, কোনো কিছু ইনভেস্টিগেট করা। আর লুক ফর, সার্চ ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা। অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার টু মানে হচ্ছে, অ্যাডহেয়ারেন্স মানে হচ্ছে লেগে থাকা কোনো কিছু, তাহলে অ্যাডহেয়ার টু মানে হচ্ছে লেগে থাকা। ক্লিং টু, স্টিক টু, আমরা বলি যে স্টিক টু ইউর প্ল্যান, হ্যাঁ, তোমার প্ল্যানের সাথে লেগে থাকো একদম, তোমার যে প্ল্যানটা নিচ্ছো, যে রুটিনটা ফলো করার চেষ্টা করতেছো, সেই রুটিনটা ফলো করার জন্য একদম রুটিনটার সাথে লেগে থাকো, স্টিক করে থাকো। বিলিভ ইন, ফেথ ইন, ট্রাস্ট ইন, কনফাইড ইন, কনফিডেন্স ইন। এই যে দেখো সবগুলো এখানে আমরা ইন ব্যবহার করছি। ঠিক আছে, এই বিলিভ ইন, ফেইথ ইন, ট্রাস্ট ইন সবগুলোর মিনিং হচ্ছে কি? কোনো কিছুতে আত্মবিশ্বাস রাখা, কোনো কিছুতে বিশ্বাস রাখা, আত্মবিশ্বাস রাখা, এগুলোকে আমরা বলি হচ্ছে বিলিভ ইন, ফেইথ ইন। আচ্ছা, তারপরে হ্যাঙ্কার আফটার, রান আফটার, থার্স্ট আফটার, অ্যাসপায়ার আফটার, ক্রেভ আফটার। এই আফটার দিয়ে যেগুলো আছে এগুলো হ্যাঙ্কার, রান, থার্স্ট যুক্ত ওয়ার্ডগুলোর মিনিং হয়ে যায় হচ্ছে লালায়িত হওয়া বা কোনো কিছুর প্রতি লোভাতুর হওয়া। হ্যাঁ, মনে করো তুমি বলে না যে ডো নট হ্যাঙ্কার আফটার মানি, টাকার প্রতি লোভাতুর হয় না বা টাকার প্রতি দৌড়ায় না, ওইরকম আর কি। সহজ কথায় টাকার দিকে যাতে তোমার লোভ তৈরি না হয়, এটাকে বলা হচ্ছে, এরকম লোভ তৈরি হওয়া বা লোভাতুর হওয়াকে আমরা বলি হচ্ছে এই হ্যাঙ্কার আফটার, রান আফটার, থার্স্ট আফটার, অ্যাসপায়ার আফটার এবং ক্রেভ আফটার। তারপর আমরা দেখতে পাচ্ছি হোপ ফর, ডিজায়ার ফর, অর্থ দেখি বোঝা যাচ্ছে এর মানে হলো প্রত্যাশা করা, কোনো কিছু আকাঙ্ক্ষা করা, এই অর্থে আসে। তারপর আমরা দেখতে পাচ্ছি ডিপেন্ড অন, ডিপেন্ড অনের জায়গায় ডিপেন্ড আপনও হতে পারে, অ্যাক্ট অন, কাউন্ট আপন, কাউন্ট অন হতে পারে, রিলাই অন, ব্যাক অন, হ্যাং অন, হিঞ্জ অন। এগুলোর মানে হচ্ছে নির্ভর করা। ঠিক আছে, টেস্ট ফর, জিল ফর, এই জিল, জেলাস, জেলাস, জিল, জেলাস, জেলাস, এই জিনিসগুলো অনেকের কনফিউজিং মনে হয়, এই জায়গাটা একটু খেয়াল করো। তাহলে যখন আমরা জিল ফর বলছি, টেস্ট ফর, জিল ফর, জেস্ট ফর, তার মানে হচ্ছে কি? কোনো কিছুর দিকে ঝোঁক থাকা, আগ্রহ থাকা, এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে জিল ফর, টেস্ট ফর, এটসেট্রা। হি হ্যাজ আ টেস্ট ফর মিউজিক, তার মিউজিকের জন্য একটা কি বলে এটাকে, আগ্রহ আছে, মিউজিকের দিকে তার ঝোঁক আছে, এটা বোঝানোর জন্য আমরা কি বলি? হি হ্যাজ আ টেস্ট ফর মিউজিক, এরকম। জেলাস ফর, ইগার ফর, ইন্টারেস্টেড ইন, অনেকটা সেম টাইপ মিনিং, হালকা একটু পার্থক্য আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি জেলাস অফ, এনভিয়াস অফ। জেলাস, এনভিয়াস এই দুটো জিনিস অনেকের একটু প্যাচ লাগে,
জেলাস কি জিনিস আর এনভাইস কি জিনিস? দুইটাকে আমরা বলি হচ্ছে ঈর্ষা করা বা হিংসা করা, কিন্তু আসলে দুইটা সেম জিনিস না। ঠিক আছে, জেলাসটা নর্মালি ইউজ হয় হচ্ছে তোমার কি বলা যায় এটাকে, কেউ নিজেকে যখন ইনফিরিয়র ভাবে, বা এই ক্ষেত্রে জেলাসটা ইউজ হয়। হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে বলা হয় যে হাজবেন্ড তার ওয়াইফের ব্যাপারে জেলাস, বা ওয়াইফ তার হাজবেন্ডের ব্যাপারে জেলাস। ঠিক আছে, এরকম ক্ষেত্রে জেলাস ইউজ হয়। আর এনভিয়াসটা নর্মাল অন্যান্য ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ভয়েড অফ, ডিভয়েড অফ, ভয়েড ডিভয়েড এগুলো ব্যবহার হয় হচ্ছে ডিস্ট্রিবিউটেড বেয়ার, কোনো কিছু বর্জিত অর্থে, কোনো কিছু নাই। ইউ আর ভয়েড অফ ডট ডট, তুমি কোনো কিছু থেকে মুক্ত, এরকম বোঝানোর জন্য আমরা ভয়েড অফ ব্যবহার করি। আচ্ছা, তারপরে ফেমাস ফর, নোটেড ফর, ওয়েল নোন ফর, রিনাউন্ড ফর, রিপোর্টেড ফর, এটসেট্রা এটসেট্রা ওয়ার্ডগুলো আছে হচ্ছে বিখ্যাত, প্রসিদ্ধ, এটসেট্রা ওয়ার্ড দেওয়ার জন্য। তারপর আমরা দেখতে পাচ্ছি গিভ ইন। গিভ ইন, গিভ আপ, এই জিনিসটা অনেকের প্যাচ লাগে। গিভ ইন মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া, গিভ ইন মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া, নতি স্বীকার করা। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা দেখতে পাচ্ছি ভীত, অ্যাফ্রেড অফ, ফেয়ারফুল অফ, অ্যাপ্রিহেন্সিভ অফ ইত্যাদি মানে হচ্ছে ভীত। তারপরে আছে শিওর অফ, এশিওর অফ। তোমাদেরকেও একজন কোশ্চেন করছিল কোনো একদিন যে ভাইয়া এশিওরের পরে ব্র্যাকেটে একটা সামওয়ান দেওয়া আছে, অ্যাসিওর সামওয়ান অফ এরকম লেখা আছে ডাইজেস্টে। তো বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে অ্যাসিওর, তুমি যাকে অ্যাসিওর করবা, অ্যাসিওরের পরে তার নামটা বসবে, নাম বা তার জায়গাটা বসবে। আই অ্যাসিওরড হিম, এরপরে অফ, কিসের ব্যাপারে তাকে নিশ্চয়তা দিচ্ছ, সেই নিশ্চয়তা যেটার ব্যাপারে দিচ্ছ সেটা বসবে অফের পরে। আই অ্যাসিওরড হিম অফ সেফটি, আমি তাকে নিরাপত্তার নিশ্চয়তা দিলাম, আই অ্যাসিওরড হিম অফ সেফটি। এই হচ্ছে অ্যাসিওরের পরে ব্র্যাকেটে সামওয়ানের ব্যাখ্যা। আচ্ছা, তারপর আছে অ্যাবজর্বড ইন, ইন্ডালজড ইন, প্লাঞ্জড ইন, এনগেজড ইন এটসেট্রা। এগুলোর মানে হচ্ছে নিমগ্ন থাকা, নিবিষ্ট থাকা। অ্যাড টু, অ্যাটাচ টু, সেম ভাবে। আচ্ছা, এগুলো খুব বেশি না, যুক্ত থাকা, এক্সকিউজ ফর গেল, অজুহাত অর্থে আছে। ইনভলভ ইন, জড়িত থাকা, অ্যাকাউন্টেবল টু, রেসপন্সিবল টু, লায়াবল টু। আচ্ছা, এখানে তেমন কিছু নাই। অ্যাকাউন্টেবল টু এগুলোর মানে হচ্ছে কি, দায়ী, যে কোনো কিছুর জন্য দায়ী অর্থে আমরা ইউ আর লায়াবল টু এটা, ইউ আর রেসপন্সিবল টু এটা, এই জাতীয় ওয়ার্ডগুলো ব্যবহার করি। তারপর ডিপার্ট ফ্রম, পার্ট ফ্রম, এই জিনিসগুলো ব্যবহার হয় হচ্ছে বিদায় নেওয়া অর্থে, আলাদা হয়ে যাওয়া অর্থে। ঠিক আছে, আর বাকি থাকলো হচ্ছে অল্টারনেটিভ টু, সাবস্টিটিউট ফর। এই জিনিসটা একটু অনেকের প্যাচ লাগে, অল্টারনেটিভের সাথে কিন্তু টু, অল্টারনেটিভের সাথে কি টু, এটা অনেকে মনে করে অল্টারনেটিভের সাথে ফর হবে না, অল্টারনেটিভের সাথে টু, আর সাবস্টিটিউটের সাথে ফর। এর মানে কি, অল্টারনেটিভ টু সাবস্টিটিউট ফর মানে হচ্ছে বিকল্প, কোনো কিছুর বিকল্প অর্থে আমরা অল্টারনেটিভ টু সাবস্টিটিউট ফর এগুলো ব্যবহার করি। তোমাদের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোয়েশ্চেন, তোমরা অ্যান্সার করো, আমি একটু দেখি তোমাদের অ্যান্সার গুলো। শি পারসিস্টস ড্যাশ ডিস্টার্বিং মি। D2। আচ্ছা, পারসিস্টের সাথে হয় হচ্ছে ইন। ঠিক আছে, শি পারসিস্ট ইন ইনজুরি। দেখি আর একটু অ্যান্সারটা। একজন আবার ইন লিখে, আল্লাহ রাফা মেহরাব, সে সাথে আবার অনেকগুলো ইমোজি ইউজ করছে। আচ্ছা ঠিক আছে, এত ইমোজি ইউজ করার দরকার নাই, একটা এক শুধু অ্যান্সারটা লিখলেই চলবে। ইন, ঠিক আছে, অপশনে ইন। শি পারসিস্টস ইন ডিস্টার্বিং মি, শি পারসিস্টস ইন ডিস্টার্বিং মি। ওকে, আমাদের ফার্স্ট পার্টের, ফার্স্ট হাফের ফার্স্ট পার্ট শেষ হলো, এবার আমরা চলে যাই সেকেন্ড হাফে। ফার্স্ট হাফের সেকেন্ড পার্টে চলে যাই। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস আমরা সেই বাচ্চাকালে পড়ে আসছিলাম, এখন আরেকবার একটু পড়বো। বাচ্চাকালে পড়ছিলাম অনেকদিন লাগায়, এখন আমরা পড়বো 1 মিনিটে। কি কি আছে দেখি। মিনিং অনুসারে, অর্থ অনুসারে সেন্টেন্স হতে পারে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। আমরা নর্মাল যে কথা বলি, যে আমি এখন যে কথাগুলো বলছি এগুলো সবই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হ্যাঁ বোধক হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যাফার্মেটিভ, আর যদি সেটা না বোধক হয় তাহলে আমরা সেটাকে বলি নেগেটিভ। ইন্টারোগেটিভ বলা হয় প্রশ্নবোধক বোঝানোর জন্য, প্রশ্ন করার জন্য, ইন্টারোগেট করার জন্য যে সেন্টেন্স সেগুলোকে আমরা বলি ইন্টারোগেটিভ। তারপর আমরা চলে যাই ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশমূলক। ইম্পারেটিভের বেসিক মানে হচ্ছে আদেশমূলক। ইম্পারেটিভের আন্ডারে হতে পারে আদেশ, হতে পারে নিষেধ। আচ্ছা, রুজিনা বলছো ভাইয়া সামওয়ান, সামটাইম, সামটাইমস, এইগুলো বুঝিয়ে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আগেই বলতেছি, এখনো যদি তোমরা কমেন্ট করতে থাকো, আমি ক্লাসের দিকে আগাতে একটু সমস্যা হয়। ঠিক আছে, তোমরা কমেন্ট করো, সমস্যা নেই, তোমাদের যদি কোনো কিছু খুব ঝামেলা থাকে বলো, কিন্তু আমি তোমাদেরকে চেষ্টা করব হচ্ছে সময় দিতে। সেই সময় তোমরা তোমাদের কোশ্চেন গুলো বললে, আমার সেই অনুযায়ী অ্যান্সার করলে তোমাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আচ্ছা, যেখানে ছিলাম সেটা চলে যাই। ইম্পারেটিভটা তাহলে যেটা ছিল, ইম্পারেটিভের
অনেকগুলো টাইপ হতে পারে আদেশ, হতে পারে নিষেধ, হতে পারে অনুরোধ, এটসেট্রা। অপারেটিভ কি? অপারেটিভ হচ্ছে আশীর্বাদ, প্রার্থনা, এই জাতীয় অর্থে আসে। এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি মূল বিষয়টা হচ্ছে এক্সক্লেম করা হয়, যে কোনো কিছু এক্সক্লেম করা হয়, ঠিক আছে? সেটা হতে পারে কোনো বিস্ময়ের কিছু, হতে পারে কোনো আনন্দের কিছু, হতে পারে কোনো দুঃখের কিছু। আচ্ছা, তারপর আমরা চলে যাই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের ক্লাসিফিকেশন। স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের ক্লাসিফিকেশন তিন ভাগে ভাগ করা যায়। দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচারটা একটু বোঝা। দেখো, সিম্পলের পর আমরা ব্র্যাকেটে লিখছি 1 FV। FV মানে হচ্ছে ফাইনাইট ভার্ব, FV মানে হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে সিম্পল সেন্টেন্সে সবসময় একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একাধিক থাকবে না। কমপ্লেক্স সেন্টেন্সের দিকে তাকাও, কি লেখা আছে ব্র্যাকেটে? মোর দেন টু, টু ফাইনাইট ভার্ব, মোর দেন টু ফাইনাইট ভার্ব প্লাস এসসি অর আরপি। এসসি মানে কি? দেখো নিচে আমরা লিখে দিয়েছি, এসসি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর আরপি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এসসি অর আরপি যুক্ত থাকবে এবং দুই বা তার চেয়ে বেশি ফাইনাইট ভার্ব থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে দুই বা তার চেয়ে বেশি ফাইনাইট ভার্ব থাকবে এবং এরা সংযুক্ত থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই জিনিস দুইটা তোমরা একটু তোমাদের যে কনজাংশন অংশটুকু আছে ডাইজেস্টে, সেখান থেকে একটু দেখে নিবা। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে সে যে ক্লজের সাথে যুক্ত হয় সেই ক্লজটাকে সে সম্পূর্ণ অর্থ দিতে বাধা প্রদান করে। ঠিক আছে, সে সম্পূর্ণ অর্থ দিতে বাধা প্রদান করে। আর কোঅর্ডিনেটিং ক্লজ হচ্ছে সে দুইটা সম্পূর্ণ অর্থ প্রদান করা বাক্যকে জাস্ট একত্রিত করে। যেমন কি, কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে আছে হচ্ছে এন্ড, বাট, অর, এগুলো। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা একটু পরেই দেখব, বিভিন্ন যে টিএইচ যুক্ত রিলেটিভ প্রোনাউন, সেগুলো সেম কাজ করে। আচ্ছা, এবার আমরা চলে যাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমরা এতক্ষণ তো বিভিন্ন টাইপের সেন্টেন্স দেখলাম। মোহাম্মদ মিনহাজুর রহমান প্রিভিয়াস স্লাইডে, হ্যাঁ ঠিক আছে, বলবো ইনশাল্লাহ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যেটা বলছিলাম, আমরা তখন বিভিন্ন টাইপের সেন্টেন্স দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা থেকে আরেকটার ইন্টারচেঞ্জ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে হয়, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কিভাবে হয়, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে হয়, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ কিভাবে হয়, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি কিভাবে হয়, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ কিভাবে হয়, এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটার একটা থেকে আরেকটার ইন্টারচেঞ্জ। এগুলো হচ্ছে এখন আমরা ট্রান্সফরমেশনের আন্ডারে দেখব। আবারও বলছি, ট্রান্সফরমেশন এমন একটা অংশ, ট্রান্সফরমেশন আমরা মনে হয় ইন্টার লাইফে 9-10 যখন পড়ছি তখন প্রায় 1 মাস 1.5 মাস লাগায় পড়ছি, কিন্তু এখন আমরা এটা 5 মিনিট 10 মিনিটে শেষ করতে চাচ্ছি। তো সেই কারণে আমরা যেটা করব, শুধু একটা দুইটা যেগুলো একটু প্যাচ লাগার মতো সেগুলো একটু দেখাই দিব। বাকিটা তোমরা যেহেতু পিডিএফ দেওয়াই হবে তোমাদের, বাকিটা ইনশাল্লাহ তোমরা নিজেরা দেখেই পারবা। যে জিনিসটা তোমাদের নিজেদের দেখে পারতে একটু কষ্ট হবে, সেই জিনিসটা একটু তাড়াতাড়ি আগাই। দেখো কি আছে, অনলি অর অ্যালোন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং তারপরে যদি পার্সনকে ইন্ডিকেট করে, পার্সনকে ইন্ডিকেট করলে আমরা সেটা নেগেটিভ করার জন্য ব্যবহার করব নান বাট। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এরপরে দেখো সেম ভাবে পরেরটাও সেম দেওয়া, অনলি অর অ্যালোন দেওয়া, কিন্তু এখানে আমরা নান বাট না লিখে লিখছি হচ্ছে নাথিং বাট। তাহলে সেকেন্ডটা হচ্ছে প্রযোজ্য তখন যখন অনলি আর অ্যালোনের পরে আমরা কোনো একটা বস্তু ব্যবহার করব, থিং বা অবজেক্টের কথা বলবো, তখন আমরা নাথিং বাট ইউজ করব। এরপর দেখো আরেকটা দেওয়া শুধু অনলি। আমরা এখানে অনলি অর অ্যালোন দিলাম, নান বাট, অনলি অর অ্যালোন দিলাম, নাথিং বাট, আবার অনলি, তাহলে তিনটা অনলি হলো। কিন্তু এই অনলিতে দেখো নানও না নাথিংও না, নট মোর দেন অর নট লেস দেন। এটা তাহলে কখন বসবে? এটা বসবে হচ্ছে, আমরা নর্মালি অনলি দিয়ে যখন এইজ বুঝাই, হি ইজ অনলি 15, তার বয়স মাত্র 15, হি ইজ অনলি 15, তাহলে যখন আমরা এরকম বুঝাচ্ছি তখন আমরা এটাকে নেগেটিভ করার জন্য ব্যবহার করব হি ইজ নট মোর দেন 15, হি ইজ নট মোর দেন 15, অথবা হি ইজ নট মোর দেন, নট লেস দেন 15, এরকম বোঝানোর জন্য। আচ্ছা, ঠিক আছে, আরো কিছু আছে, অ্যাজ সুন অ্যাজ অলওয়েজ, এগুলো নিয়ে আমি ডিটেলস বলতেছি না। এগুলো নিয়ে বলতে চাইলে অনেকটা সময় চলে যাবে। তোমরা তোমাদের ডাইজেস্টে দেখবা প্রত্যেকটা রুলস দিয়ে আলাদা আলাদা করে এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল গুলো চেষ্টা করবা, রুলস গুলো চেষ্টা করবে এক্সাম্পলের ভিত্তিতে পড়তে। অর্থাৎ তুমি যদি রুলসটা দেখো তারপরে এক্সাম্পল পড়ো তাহলে লাভ নাই। তুমি আগে এক্সাম্পলটা দেখো, এরপরে এক্সাম্পলটার ব্যাখ্যা হিসেবে, এক্সাম্পলটা কেন এটা হলো সেটার ব্যাখ্যা হিসেবে তুমি রুলসটা দেখো, তাহলে তোমার রুলসটা মনে থাকবে সহজে। আচ্ছা, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের ইন্টারচেঞ্জ, আমি এখানে শুধু দুইটা জিনিসের দিকে, প্রথম দুইটা যেই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের চেঞ্জ দেখাইছে, এই দুইটার দিকে একটু খেয়াল করাবো তোমাদেরকে। দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্স মানেই হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব আসবে, আর ইন্টারোগেটিভ মানেই হচ্ছে ঠিক তার অপোজিট, ভার্বটা আসবে সাবজেক্টের আগে। তাহলে ভার্বটা সাবজেক্টের পরে আসে অ্যাসার্টিভে, আর ভার্বটা সাবজেক্টের আগে আসে ইন্টারোগেটিভে। এরপরে দেখো পরেরটা, আমরা নেভারটা ইন্টারোগেটিভে বললাম এভার হবে, তাহলে নেভারটা কেন এভার হবে, নেভারটা কিভাবে এভার হয় সেটা একটু দেখবো।
তোমাদের মনে আছে কিনা আমরা যখন ট্রান্সফরমেশন পড়েছিলাম যে আমরা সেম মানে অর্থ চেঞ্জ করব না কিন্তু অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করব, তখন আমরা বলেছিলাম যে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভের জন্য, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভের জন্য করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। মনে করো আমি বললাম আই উইল ডু ইট, ঠিক আছে, আই উইল ডু ইট। এটাকেই যখন আমি ইন্টারোগেটিভে করব তখন বলতে হয় হচ্ছে ওয়ন্ট আই ডু ইট। আমরা কিন্তু তখন এটাকে নেগেটিভ করি। তাহলে সেম ভাবে যখন আমি অ্যাসার্টিভে বলবো নেভার, অর্থাৎ কখনোই না, তখন আমি ইন্টারোগেটিভে ঠিক তার অপোজিট যেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা আছে সেটা ইউজ করব, নেভারের পরিবর্তে ইউজ করব এভার। ঠিক আছে, আই উইল নেভার ডু ইট, আমি এটা কখনোই করবো না। উইল আই এভার ডু ইট, আমি কি এটা কখনো করবো, আদৌ করবো, এরকম অর্থ দেওয়ার জন্য আমরা এরকম নেভারটা এভারে কনভার্ট করি। আচ্ছা, আমি সবগুলো জিনিস তোমাদের দেখাচ্ছি না, কারণ হচ্ছে সবগুলো যদি আলাদা আলাদা করে বলতে চাই অনেকটা সময় যাবে। আমাদের টপিক এখন অর্ধেক শেষ হয়েছে, অর্ধেক শেষ হয় নাই এখনো, অর্ধেক শেষ হতে আরো কিছুটা সময় লাগবে। তারপর আমরা চলে যাই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি ইন্টারচেঞ্জ। অ্যাসার্টিভ স্ট্রাকচার যেটা বলেছিলাম, একটা সাবজেক্ট থাকবে তারপরে ভার্ব আসবে। তাহলে সাবজেক্টের পরে ভার্ব সাথে আর্টিকেল হতে পারে, সাবজেক্টের পরে উইশ যুক্ত হতে পারে। ঠিক আছে, এক্সক্লামেটরিতে কি কি আছে দেখো। এক্সক্লামেটরি সেন্টেন্স স্ট্রাকচার মানেই হচ্ছে হোয়াট দিয়ে শুরু হবে অথবা হাউ দিয়ে শুরু হবে, অথবা আমরা সেটাকে হোয়াট বা হাউ দিয়ে যদি শুরু নাও করি তাহলে আমরা পরে যে হ্যাডটা থাকে সেই হ্যাডটাকে প্রথমে নিয়ে এসে জোর বোঝানোর স্বার্থে এক্সক্লামেটরি করতে পারি, বা ইফ বা উড দ্যাট দিয়েও সেম কাজটা করা যায়। এবার দেখো এখানে তোমাদের একটা চার্ট দেওয়া আছে, চার্টে সহজ করে বলা, এখানে দেখো চার্টে সহজ করে সবগুলো একসাথে এক জায়গায় দেওয়া আছে। আশা করি তোমাদের এখান থেকে মোটামুটি সহজ হয়ে যাবে পড়লে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি এগুলার। দেখো ইনস্পাইট অফ ডেসপাইট, এগুলার ক্ষেত্রে ইনস্পাইট অফ ডেসপাইট এই যুক্ত যে ক্লজ সেটাকে আমরা বলি হচ্ছে সিম্পল, এই যুক্ত যে সেন্টেন্স। আর কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা এইটার পরিবর্তে বসাই হচ্ছে দো অর অল দো, আর কম্পাউন্ডে বসাই বাট অর ইয়েট। এখানে আমি তোমাদের যে জিনিসটা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, একটু মাথায় রাখো, একটু খেয়াল করো। আমরা যখন নাকি একটু আগে পড়েছিলাম যে সিম্পল সেন্টেন্স মানেই হচ্ছে তাতে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, আর কমপ্লেক্স সেন্টেন্স মানেই হচ্ছে একাধিক ফাইনাইট ভার্ব থাকবে। কি বললাম, একাধিক ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে একটু খেয়াল করো, আবারও বলছি একটু খেয়াল করো, আমাদের যখন কমপ্লেক্স থেকে সিম্পলে নিতে বলবে তার মানে কমপ্লেক্স একাধিক ফাইনাইট ভার্ব আছে অলরেডি। আমরা সেখান থেকে যে কোনো একটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্ব বানাবো। নন ফাইনাইট ভার্ব বানানোর জন্য কি করা যায়, করা যেতে পারে আমি টু যুক্ত করতে পারি। টু যুক্ত করলে ইনফিনিটিভ হলো, আমি আইএনজি যুক্ত করে এটাকে জেরান্ড অথবা পার্টিসিপল বানাতে পারি, এই হতে পারে বেশ কিছু। যেমন দেখো এখানে যেটা করা হয়েছে, ইনস্পাইট অফ হিজ বিইং পোর, ইনস্পাইট অফ হিজ বিইং পোর, এখানে দেখো বিইংটা কিন্তু কি না, দেখতে যদিও মনে হচ্ছে এটা ফাইনাইট ভার্ব, এটা কিন্তু ফাইনাইট ভার্ব না, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। এই পুরো সেন্টেন্সটা ফাইনাইট ভার্ব একটাই, হি ইজ অনেস্টের ইজ। কিন্তু এই সেন্টেন্সটা দেখো কমপ্লেক্সে, অলদো হি ইজ পোর, এখানে একটা ফাইনাইট ভার্ব, হি ইজ অনেস্ট এটা হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব। এরপর আমরা চলে যাই কম্পাউন্ড সেন্টেন্স, হি ইজ পোর বাট অনেস্ট। এখানে যদি হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট এরকম ছিল, দুটো পরে একসাথে কনসাইজ হয়ে ছোট হয়ে আমরা বাকি অংশটা বাদ দিছি, রিপিটেশন বাদ দিছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, তাহলে আমাদের যখন কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলবে আমরা দুইটার ভার্বের মধ্যে একটা ভার্বকে চেষ্টা করব নন ফাইনাইট বানাই দিতে, একটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট বানাই দিয়ে চেষ্টা করব একটা ফাইনাইট ভার্বে আনতে, তাহলে সিম্পল হইলো। সেম ভাবে আমাদের যদি সিম্পল দিয়ে দেয় আমরা চেষ্টা করব কোন ওয়ার্ডটাকে, কোন নন ফাইনাইট ভার্ব আছে বা কোন একটা নন ভার্ব একটা ওয়ার্ড আছে সেটাকে আমি চেষ্টা করব ভার্ব বানাতে। আচ্ছা, এখানে আরো বেশ কিছু রুল দেওয়া আছে। দেন আমি একটু তোমাদের এটা একটু আমাদের ভাইরা একটু সহজ করে দিচ্ছেন তোমাদের জন্য। হ্যাঁ, চার্ট করে দিচ্ছেন, আশা করি তোমাদের জন্য পড়তে সহজ হবে। আমি ডিটেলস করে সবগুলার রুলস আলোচনা করতে চাচ্ছি না, অনেকটা সময় চলে যাবে এতে। বিকজ অফ বিসাইডস, আচ্ছা, বলেছিলাম যে বিসাইডস যুক্ত ক্লজে কি হবে, কমা হবে। এটা একটু খেয়াল করো। বিসাইডস যুক্ত যে ক্লজটা আছে সেটার পরে কমা হবে, এটা আমি তখনও বলেছিলাম। হ্যাঁ, এই জিনিসটা অনেকের প্যাচ লাগে, এই জন্য দেখাচ্ছি বারবার। আচ্ছা, টু টু এই জিনিসটা একটু আলোচনা করি, এরপরে আমরা পরের টপিকে চলে যাব। টু টু তে কি আছে দেখো, হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। এখানে এক্সাম্পলটা ঠিক ক্লিয়ার হয় না বুঝতে, আমি তোমাদের অন্য একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যেটা সবচেয়ে কমন এক্সাম্পল। সেটা হচ্ছে, না দো কাটা না, এটা হচ্ছে আসলে স্লাইড এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিলে একটু ঝামেলা হয় কিছু, তো তখন একটার উপর দাগ পড়ে গেছে, এটাই, কোনো কিছু কাটা না এখানে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, হি ইজ টু উইক টু ওয়াক। আমি যখন তোমাদের জায়গায় ছিলাম বা তার চেয়েও ছোট ছিলাম, 7, 8, 9, 10, এই সময়টায় হি ইজ টু উইক টু ওয়াক বা এই জাতীয় সেন্টেন্স গুলো দেখলে অর্থটা আমি সবসময় শাব্দিক অর্থ করার চেষ্টা করতাম। তো শাব্দিক অর্থ করার চেষ্টা করলে অর্থটা আসলে মেলানো যায় না, মনে হইতো যে সে হাঁটতে খুব দুর্বল,
বাংলা করলে এমন আসতো যে সে হাঁটতে খুব দুর্বল, অর্থাৎ সে অনেক দুর্বল, তার হাঁটতে অনেক কষ্ট হয় এমন মনে হইতো। কিন্তু আসলে কিন্তু মিনিংটা একটু অন্যরকম। মিনিংটা হচ্ছে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, মানে হচ্ছে সে হাঁটার জন্য খুবই দুর্বল, অর্থাৎ তার তার দ্বারা হাঁটার কাজটা হয় না। ঠিক আছে? তাহলে সেম জিনিসটা কিন্তু টু টু, এটা দিয়ে এই জিনিসটাই আসলে অর্থ বোঝানো হয়। এটা কিন্তু তোমাদের অনেকে অর্থের জায়গায় এটা বুঝো না। তো সেম জিনিসটা তাহলে যখন আমরা সো দ্যাট দিয়ে কমপ্লেক্স করতেছি, তখন আমরা এই সো দ্যাট বসানোর কারণে কি হচ্ছে, হি ইজ সো ক্লেভার দ্যাট হি ক্যানট মিস দ্য পয়েন্ট। তখন আমরা এখানে যেই নেগেটিভ ওয়ার্ডটা আনি নাই, সেটা তখন আমরা এই সো দ্যাট বলার কারণে নেগেটিভ ওয়ার্ডটা এনে একটা নতুন ফাইনাইট ভার্ব তৈরি করে কমপ্লেক্স বানায় ফেললাম। ঠিক আছে? স্লাইড পড়লে কি হবে কিনা, স্লাইড পড়লে কিছু জিনিস হবে কিছু জিনিস হবে না, আমি এটা পরবর্তীতে তোমাদেরকে বলে দিচ্ছি, সমস্যা নেই। আরেকটা সুন্দর এক্সাম্পল দেখো তোমাদের এই একটা ফাইনাইট ভার্ব দুইটা ফাইনাইট ভার্বের যে বিষয়টা বলতে চাচ্ছি সেটার আরেকটা সুন্দর এক্সাম্পল। সিম্পল টেন্সে, সিম্পল সেন্টেন্স আছে দেখো, উই ইট টু লিভ, টু এর জায়গায় ইন অর্ডার টু লেখা যায়, সমস্যা নেই। তাহলে উই ইট টু লিভ, এখানে উই ইট এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, টু লিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। কমপ্লেক্স করার সময় আমরা কি করলাম দেখো, উই ইট আমরা খাই, এরপরে টু এর পরিবর্তে সো দ্যাট বসাইলাম, বসাই লিভটাকে উই মে লিভ বানায়, মে লিভ হয়ে গেল তখন ফাইনাইট ভার্ব। তাহলে যেখানে এটা টু লিভ ছিল, সেই টু লিভটা নন ফাইনাইট ছিল, এটা কি আমরা উই মে লিভ হওয়ার কারণে মে লিভটা হয়ে গেল ফাইনাইট ভার্ব। আর দুইটা ফাইনাইট ভার্ব মানেই এটা কমপ্লেক্স। আচ্ছা, উই ইট অ্যান্ড লিভ ওকে গেল। তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, হি ডাইড ইন দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ বর্ন। মাইশা সুলতানা অপশন ডি, কামরুন নাহার অপশন ডি, ইরাম মুমতাহিনা অপশন ডি। আচ্ছা, আবার মাইশা সুলতান আছে, তোমরা একজনই মনে হয় দুই তিনবার করে অ্যান্সার করতেছো। শারমিন আক্তার ডি, জান্নাতুল ফেরদৌস ডি, ফাবিহা কাইসারি ডি, সাব্বির ডি। ঠিক আছে, সাকিবুল হাসান এ। আচ্ছা, ইসরাত জাহান বি। তাহলে কেউ কেউ এ অ্যান্সার করেছো, কেউ কেউ বি অ্যান্সার করেছো, কেউ কেউ ডি অ্যান্সার করেছো। তোমাদের সবারটাই আমি একটু যাচাই করে বলি, হ্যাঁ দেখো ব্যাপারটা, আমি সবসময় তোমাদেরকে এই কথাটা বলি, নিজের ক্ষেত্রে আমি এটা প্রয়োগ করে আসছি এবং তোমাদের ক্ষেত্রে এটা বলি সবার সময়, আমি মানে যতদিন আসি থাকবো ইনশাল্লাহ সবসময় এই কথাটার উপর জোর দিয়ে আসবো, যে যখনই তুমি কোনো, আচ্ছা মোহাম্মদুল্লাহ রিয়াদ আমার কমেন্ট পড়েন না কেন, এই যে পড়ে দিলাম তোমার কমেন্ট। আচ্ছা, তাহলে যে যা বলছিলাম, যখনই কোনো কোশ্চেন আমরা সলভ করব সেই কোশ্চেনের প্রত্যেকটা অপশন আমরা যাচাই করব, এই অপশনটা কেন কারেক্ট হলো, বাকি অপশনগুলো কেন কারেক্ট হলো না, এই প্রত্যেকটা জিনিসই আমরা যাচাই করব। আসো এখানে তাহলে একটু প্রত্যেকটা অপশন একটা একটা ধরে ধরে যাচাই করি। আমাদেরকে চাইছে কি, একটা সেন্টেন্স দিয়ে দিছে, বলছে এটার সিম্পল ফর্ম লাগবে। কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিছে, কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিয়ে বলছে এই সেন্টেন্সটার সিম্পল যে ফর্ম আছে সেই সিম্পল ফর্মটা লাগবে। তাহলে সিম্পল ফর্ম মানেই আমরা একটু আগে পড়ে আসলাম যে এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আসলে আমরা প্রথম সেন্টেন্সটা দেখি, হি ডাইড ইন হিজ ভিলেজ, ভার্ব একটাই, তাহলে তো এটা কারেক্ট সেন্টেন্স হতেই পারে, কিন্তু এই সেন্টেন্সটা অর্থ পুরোপুরি কমপ্লিট করে না। যেই সেন্টেন্সটা দেওয়া ছিল সেটার মানে ছিল হচ্ছে হি ডাইড ইন দ্য ভিলেজ, সে সেই গ্রামে মারা গেল যেই গ্রামে তার জন্ম হয়েছিল। আর আমি অপশন এতে বলছি সে তার গ্রামে মারা গেল, এন্ড এই গ্রাম কি তার জন্ম নেওয়া গ্রাম, এই গ্রাম কি তার এখন সে যেখানে বসবাস করে সেই গ্রাম, এই গ্রাম কি তার চাকরি সূত্রে গ্রাম, এই গ্রাম তার কেমন গ্রাম, এটা কিন্তু এখানে বলা নাই। তাহলে অপশনে সেন্টেন্স কারেক্ট, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কমপ্লিটলি কারেক্ট, কিন্তু সেন্টেন্সটা অর্থ এটার সাথে মিলতেছে না। ট্রান্সফরমেশন মানেই হচ্ছে শুধু সেন্টেন্স কারেক্ট হলেই চলবে না, উপরের মানে যেটা কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনের যে সেন্টেন্স দেওয়া থাকবে সেটার সাথে অ্যান্সারের যে সেন্টেন্স সে দুটার অর্থ সম্পূর্ণ মিলতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ বর্ন ইন আ ভিলেজ এন্ড ডাইড ইন দ্য সেম ভিলেজ। অনেকে এটাকে ক্যান্সার করেছে অপশন বি, যারা এটা ক্যান্সার করেছে তাদেরকে বলছি দেখো, প্রথমে বলেছিলাম এন্ড বাট অর মানেই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে দেখো এখানে ওয়াজ বর্ন, এটা গেল একটা ফাইনাইট ভার্ব, ডাইড দুইটা ফাইনাইট ভার্ব, আর দুইটা ফাইনাইট ভার্ব মানেই হচ্ছে এটা হয় কমপ্লেক্স অথবা কম্পাউন্ড, যেহেতু এন্ড বাট অর দিয়ে কানেক্টেড তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এটাও বাদ। এবার আসে অপশন সি, হি ডাইড ইন আ ভিলেজ হোয়ার হিজ বার্থ টুক প্লেস। যদি আমি বলতাম তোমাকে এই হি ডাইড ইন দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ বর্ন, এটাকেই যদি বলতাম এই সেন্টেন্সটা যেহেতু কমপ্লেক্স আছে কমপ্লেক্সই রাখতে, তাহলে অপশন সি কারেক্ট হতো, হি ডাইড ইন আ ভিলেজ হোয়ার হিজ বার্থ টুক প্লেস, এই অপশনটা কারেক্ট হতো যদি আমি কমপ্লেক্সই রাখতে বললাম। ঠিক আছে, তাহলে অপশন সিও কিন্তু কারেক্ট হচ্ছে না এই ক্ষেত্রে, কারণ আমাদের চাইছে সিম্পল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইড, আবার টুক প্লেসে টুক, এই হচ্ছে দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে এটাও কমপ্লেক্স। বাকি থাকলো একটা অপশন ডি, হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ। এটা এমন না যে এটা বাকি আছে দেখে এটাই অ্যান্সার, বিষয় হচ্ছে ওইটাও একটা ব্যাখ্যা,
কিন্তু মূল কারণ হচ্ছে এটা আসলেই কারেক্ট অ্যান্সার। কিরকম? হি ডাইড, একটাই ফাইনাইট ভার্ব, দেখো হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ, একটাই ফাইনাইট ভার্ব, তাহলে সে সিম্পল ফর্ম আমরা পাইলাম। আবার নেটিভ ভিলেজ, নেটিভ মানেই হচ্ছে যেখানে জন্ম। মনে করো আমি হচ্ছে একজন নেটিভ বাংলাদেশি, ঠিক আছে, আমি হচ্ছে একজন নেটিভ বাংলাদেশি, আমার বাংলাদেশি জন্ম, তাহলে আমি একজন নেটিভ বাংলাদেশি। হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ, তার যে জন্ম নেওয়া গ্রাম সেখানে এসে মারা গেছে। বাস, পেয়ে গেলাম আমরা আমাদের অ্যান্সার। তাহলে যারা অপশন ডি অ্যান্সার করেছিল তাদেরকে ধন্যবাদ। যারা অপশন সি, বি, এ অ্যান্সার করেছিল তাদেরকেও ধন্যবাদ, তাদের সূত্রে আমরা ব্যাখ্যাগুলো জানতে পারলাম। আচ্ছা, অনেকে এখন আবার অপশন ডি ডি লিখে অ্যান্সার করতেছে, ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ, সমস্যা নেই। আমরা চলে যাই ভয়েস চেঞ্জে। আচ্ছা, তোমাদের আমি একটু জাস্ট একটা দুটো নাম বলি, হ্যাঁ দেখো, মাহবুবা মাবিন, ভাইয়া আমার কমেন্ট কেন পড়েন না? আচ্ছা, সাইয়েদা নাজমিন ভাই আমার কমেন্ট কেন পড়েন না? ফাতেমা তামান্না ভাই আমার কমেন্ট কেন পড়েন না? রাফিয়া রেজন ভাইয়া আমার কমেন্ট কখনোই পড়েন না। তাহলে দেখো, তোমাদের ভাইয়া আমার কমেন্ট পড়েন না এটা বলতে বলতেই তোমরা চ্যাট বক্স ভরায় ফেলতেছো। আমি তোমাদের কমেন্ট পড়লে কি তোমাদের খুব আহামরি কোনো লাভ হবে? কোনো লাভই হবে না, আহামরি কোনো লাভই হবে না। আমি তোমাদের কমেন্ট পড়লেও কোনো লাভ হবে না, আমি তোমাদের কোনো কমেন্ট না পড়লেও কোনো আহামরি লস হবে না। বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্লাসটা একটু মনোযোগ দাও, ক্লাসটা শোনো, আমি তোমাদের কোশ্চেন মাঝে মাঝে যেটা দেখতে পাচ্ছি সেটা আমি অ্যান্সার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই ভয়েস চেঞ্জে। ভয়েস চেঞ্জের যে ইম্পর্টেন্ট রুলস গুলো আছে সেখানে এখানে আমরা সেই ইম্পর্টেন্ট রুলস গুলোকে অন্তর্ভুক্ত করেছি। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কিরকম হবে আমরা অলরেডি জানি, সেই ক্লাস 6-7 থেকে পড়ে আসছে, এবং এটা মনে হয় অনেকেরই পছন্দের টপিক, অনেক সহজ, মানে বড় সেন্টেন্স, স্ট্রাকচার বড় কিন্তু টপিক সহজ, এরকম হচ্ছে ভয়েস চেঞ্জ। তাহলে আমরা কি জানতাম? যে আমরা অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকবে সেটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় বসাবো, তারপরে আমরা সেই সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব দিব, সেই ভার্বের পর তারপর একটা বি ভার্ব দিব, তারপরে ভার্বে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো, এটসেট্রা। দেখো, তাহলে আইডিয়াল পিপল আর নট লাইকড বাই আস, ঠিক আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী। সেম ভাবে দ্য ট্রাফিক পুলিশ ওপেন দ্য সিগন্যাল, তাহলে দ্য সিগন্যাল হচ্ছে এখানে অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে গেল, দ্য সিগন্যাল ওয়াজ ওপেন্ড বাই দ্য ট্রাফিক পুলিশ। বাস, সহজ। আচ্ছা, চলে যাই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, একটু যেটা ঝামেলা সেখানে চলে যাই। আচ্ছা, ইয়েস নো কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এটা মেবি আগে তোমাদেরকে হয়তো এই জিনিসটাই করা হয় নাই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই টাইপের হতে পারে। একটা হতে পারে হ্যাঁ না বোধক কোশ্চেন, যেমন মনে করো আমি তোমাকে বললাম এখানে যেটা বলা হয়েছে, আর দে নোন টু ইউ, ডু ইউ নো দেম, তুমি কি তাদেরকে চিনো? তখন আমরা অ্যান্সার করবো হ্যাঁ চিনি, ইয়েস আই নো দেম, অথবা নো আই ডোন্ট। ঠিক আছে, আমরা এই দুইটার কোনো একটা অ্যান্সার করবো। তাহলে যখন নাকি অ্যান্সারটা হ্যাঁ অথবা না হবে তখন আমরা সেই কোশ্চেন গুলোকে বলি হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর অ্যান্সারটা, কোশ্চেনটা যদি ডেসক্রিপশন চায়, ডেসক্রিপটিভ অ্যান্সার চায়, তখন আমরা সেটাকে বলি ডাব্লিউএইচ কোশ্চেন। যেমন হু ওপেন দ্য ডোর, দরজা কে খুলেছিল? তখন এখন তোমাকে একটা নাম বলতে হবে, অমুক দরজা খুলছে বা কিছু একটা, বা আমি দরজা খুলছি। তো যখন এরকম নাম বলতে হচ্ছে, ডেসক্রিপটিভ অ্যান্সার দিতে হচ্ছে, তখন সে কোশ্চেনটাকে আমরা বলি ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন গুলো নর্মালি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করি, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে দেখো অ্যাক্টিভ প্যাসিভের পরে ব্র্যাকেট একটা লিখে দেওয়া হয়েছে, হু বাই হোম অ্যান্ড হোম হু। এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য সহজে। আমি তোমাদেরকে আরেকটা জিনিস সবসময় একটু বলি, আর যখন নাকি ভয়েস চেঞ্জের বিষয়টা বলি পড়াই, তখন আমি একটা কথা একটু বলে দিই। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখো, যখন নাকি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাবা, ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ করার আগে সেটাকে অ্যাসার্টিভে কনভার্ট করে নাও। মনে করো ডু ইউ নো দেম, এটাকে যদি আমি একদম বেসিক্যালি অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করি তাহলে হবে হচ্ছে ইউ নো দেম, তুমি তাদেরকে চিনো, ইউ নো দেম। তাহলে ইউ নো দেম এই একটা সেন্টেন্স, এটাকে আমি আগে প্যাসিভ করি। এটাকে প্যাসিভ করলে কি হবে? দেমটা প্রথমে আসবে, তাহলে দে, দের পরে একটা ভার্ব বসবে, দের ভার্ব হচ্ছে কি আর বসবে। আর যেহেতু বি ভার্ব অলরেডি পেয়ে গেছি আমরা, তাহলে তারপরে ভার্বের থ্রি ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম নোন, তাহলে দে আর নোন, নোন এর পর আমরা জানি টু বসে, তাহলে দে আর নোন টু ইউ। সহজ তাই না? খুবই সহজ। এবার আমরা দে আর নোন টু ইউ এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভের স্ট্রাকচার দেই। ইন্টারোগেটিভের স্ট্রাকচার আমরা কি বলেছিলাম, যে অ্যাসার্টিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে বসে ভার্ব, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে ভার্বটা সাবজেক্টের আগে বসে। তাহলে দে আর নোন টু ইউ, এখানেই আরটাকে আমরা দে এর পরে থেকে দের আগে নিয়ে আসি, তাহলেই হয়ে যাবে
আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ, আর দে নট ইউ। এবার চলে যায় ডাব্লিউএইচ কোশ্চেনে। ডাব্লিউএইচ কোশ্চেনও সেম ভাবে, মনে করো আমি তোমাদের যে কোনো একজনের কমেন্ট থেকে নামটা পড়ি, আসিফ হাসান, হ্যাঁ, বাই অটো কখন কোনটা, আচ্ছা বাই অটো কখন কোনটা সেটা আমি পরে বলবো, আগে তোমার নাম দিয়ে আমি একটা, যেহেতু তোমার নামটা প্রথমে আসছে আমি সেটা দিয়ে একটা কমেন্ট পড়ি, সরি সেটা দিয়ে এক্সাম্পলটা দিই। হু ওপেন দ্য ডোর, মনে করো আমি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ না করে অ্যাসার্টিভ বানালাম, আসিফ ওপেন দ্য ডোর। তাহলে আসিফ ওপেন দ্য ডোর এই সেন্টেন্সের প্যাসিভ কি হবে? দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই আসিফ, তাই তো? দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই আসিফ, এটা হচ্ছে আমাদের নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। এবার আমরা এই প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভে চেঞ্জ করব। তাহলে দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই আসিফ, যখন নাকি আমরা হুয়ের তাহলে আসিফ কার পরিবর্তে বসছিল? আসিফ বসছিল হুয়ের পরিবর্তে, তাহলে আমরা ইউজ করলাম দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই হু। এবার আসি, বাই হু কখনো হয় না, বাইয়ের পরে হু আসা মানে এটা হয়ে যাবে হোম। বাইয়ের পরে কি অবজেক্টিভ ফর্ম বসবে, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হোম, তাহলে দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই হোম। এইবার যেহেতু এটা আমি ইন্টারোগেটিভে চেঞ্জ করব, তাহলে আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে প্রথমে নিয়ে আসতে হবে। সবসময় মাথা রাখবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে ডাব্লিউএইচ যুক্ত যে ওয়ার্ড সেটা সেন্টেন্সের প্রথমে আসবে, মাঝখানে না। মাঝখানে আসলে সেটা তখন আর ডাব্লিউএইচ মানে কোশ্চেনের ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে না, মাঝখানে আসলে সেটা হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। এটা তোমাদের কি ওয়ান লেকচারে মেবি বলা হয়েছিল, যাই হোক। তাহলে হু ওপেন দ্য ডোর, আমি তাহলে এই বাই হোমটাকে সেন্টেন্সে প্রথমে নিয়ে আসলাম। এবার বাকি থাকলো, ভাই এত ফাস্ট কেন? আচ্ছা, এবার বাকি থাকলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভের মূল স্ট্রাকচারটা দেওয়া, অর্থাৎ ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসা। তাহলে এতক্ষণ সেন্টেন্সটা ছিল বাই হোম দ্য ডোর ওয়াজ ওপেন্ড, এখন আমি এই ওয়াজটাকেও আগে নিয়ে আসলাম দ্য ডোরের আগে, তাহলে হয়ে গেল বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন্ড। বাস হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাব্লিউএইচ কোশ্চেন যেগুলো সেগুলোর প্যাসিভ ভয়েস। আমি জানি যে একটু ডিটেলস বলছি, তোমাদের অনেকের মনে হচ্ছে ভাই এটা কি বললেন, আরেকবার বলেন বা এই জাতীয়, কিন্তু আসলে বিষয়টা খুবই সহজ। আচ্ছা, আরেকবার বলাটা একটু কঠিন। হ্যাঁ, আরেকবার বলাটা একটু কঠিন, আরেকবার না বলি। আচ্ছা, মানে সময়টা একটু স্বল্প তো সেই জন্য বললাম। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাই। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, অধিকাংশ ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভে সবসময় লেট পাবো। অধিকাংশ ক্ষেত্রে বলেছি প্রথমে, পরে আবার বলছি সব সময়। তাহলে বিষয়টা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আমরা লেট পাবো, হাতে গোনা এক দুইটা ক্ষেত্রে আমরা লেট নাও পাইতে পারি। যেমন এখানে আমরা যখন রিকোয়েস্ট থাকবে তখন আমরা লেট পাবো না, যখন স্প্রেড যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, স্প্রেড ওয়ার্ডটা যুক্ত, তখন আমরা লেট পাবো না। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, নর্মাল যে ইম্পারেটিভ আদেশবাচক, ওপেন দ্য উইন্ডো, জানালাটা খুলো, তাহলে প্রথমে একটা লেট বসাবো, তারপরে দ্য উইন্ডো এটা অবজেক্ট আছে এটাকে আগে আনবো, সেম ভাবে যা যা হওয়ার তা তা হবে। শেষ। নেভার যুক্ত সেম কথা, এখানে নেভার যুক্ত যে সেন্টেন্সটা আমরা দিছি সেন্টেন্সটা একটু খেয়াল করো, নেভার টেল আলাই। নেভার টেল আলাই, একটু খেয়াল করো, আমরা যখন মিথ্যা কথার ব্যাপারে বলি তখন টেল হয়, টেল আলাই। আর যখন সত্য কথার ব্যাপারে বলি তখন হয় স্পিক, স্পিক দ্য ট্রুথ। হ্যাঁ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল আলাই। আচ্ছা, এবার আসি স্প্রেড যুক্ত, দেখো স্প্রেড আ ম্যাট অন ইট, এটার উপরে একটা ম্যাট বিছিয়ে দাও, একটা মাদুর বিছিয়ে দাও। তো তাহলে যখন নাকি আমি স্প্রেড যুক্ত একটা সেন্টেন্স দিয়ে ইম্পারেটিভ বানাচ্ছি, তখন আমরা প্রথমে একটা পজিটিভ ভার্ব নিয়ে আসি। হ্যাভ হচ্ছে একটা পজিটিভ ভার্ব, ঠিক আছে? হ্যাভ হচ্ছে একটা পজিটিভ ভার্ব, তাহলে হ্যাভ আ ম্যাট স্প্রেড অন ইট। ওকে, গেল। প্লিজ অর্থাৎ হচ্ছে যুক্ত যেই সেন্টেন্স গুলা সেগুলোর ক্ষেত্রে খুবই সহজ, জাস্ট প্লিজ অংশটুকুর পরিবর্তে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো। কি বসাবো? ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজ কিপ কোয়াইট, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট। এটা মনে হয় সবচেয়ে সহজ অংশগুলোর সবচেয়ে সহজ রুলস গুলোর মধ্যে একটা। এরপরে চলে যায় গ্রুপ ভার্ব। দেখো, অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, লাফ অ্যাট এটা হচ্ছে একত্রে একটা গ্রুপ ভার্ব হিসেবে বসছে, ঠিক আছে? কাউকে হাসি ঠাট্টা করা, তামাশা করা এই অর্থে। তাহলে গ্রুপ ভার্ব গুলো যখন আসবে আমরা গ্রুপ ভার্ব গুলো একসাথে লিখবো, গ্রুপ ভার্ব গুলো সবসময় একসাথে রাখবো, এটাকে আমরা ভেঙে ফেলবো না। যেমন দেখো, অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, এটাই যখন নাকি প্যাসিভে গেল তখন হয়ে গেল হি ওয়াজ লাফড অ্যাট বাই হিজ ফ্রেন্ডস। হি ওয়াজ লাফড অ্যাট, লাফড অ্যাটটা কিন্তু একসাথেই থাকলো, এটা ভেঙে গেল না, আলাদা হয়ে গেল না, বা একটা বাদ গেল না, ঠিক আছে? সেম ভাবে টেক কেয়ার অফ ইউর হেলথ, এই টেক কেয়ার অফটা একসাথে একটা গ্রুপ ভার্ব। তাহলে দেখো, যদিও এটা সেন্টেন্সে একদম পরে আসতেছে লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ, তারপরেও কিন্তু পুরাটা একসাথেই আসছে। আচ্ছা, ওয়াজ কেন?
ফাতিমার কোশ্চেন হচ্ছে ওয়াজ কেন, কোনটাতে ওয়াজ কেন? অল হিজ ফ্রেন্ডস লাফড এট হিম, এটাতে লাফড, লাফের পাস্ট ফর্ম লাফড, সে কারণে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করেছি হি ওয়াজ। আচ্ছা, তারপর আমরা চলে যাই অ্যাক্টিভে যদি পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি, নোবডি এই জাতীয় সাবজেক্ট থাকে তাহলে প্যাসিভে সেগুলো অমিট হয়ে যায়, প্যাসিভে সেগুলো অমিট হয়ে যায়। পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, প্যাট্রিয়টস মানে কি? প্যাট্রিয়টস মানে হচ্ছে দেশপ্রেমিক যারা আছে, হ্যাঁ তাদেরকে। তাহলে মানুষ সবসময় যারা দেশপ্রেমিক তাদেরকে স্মরণ রাখে, তাদেরকে মনে রাখে। দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, তারপরে বাই পিপল এই জিনিসটা অমিট হয়ে গেছে দেখো, দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড বাই পিপল, এই বাই পিপল অংশটুকু অমিট হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ, হ্যাঁ ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ, একজনের উচিত তার শরীরের যত্ন নেওয়া। তাহলে সেম ভাবে এখানে হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, এই এখানে আমরা যেটা বললাম যে অ্যাক্টিভে যদি পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি, নোবডি এগুলো থাকে তাহলে আমরা তার পরিবর্তে প্যাসিভে যখন যাই তখন এটাকে আমরা অমিট করে দিব। তোমাদের অনেকের প্রশ্ন থাকে ভাইয়া অ্যাক্টিভ টু প্যাসিভ তো অনেক পড়াচ্ছেন, অ্যাক্টিভ টু প্যাসিভ আমি পারি, আমি প্যাসিভ টু অ্যাক্টিভ পারি না, এখন এর জন্য তোমাদেরকে প্যাসিভ টু অ্যাক্টিভ পড়াবো। আচ্ছা অমিট কি ভাই, একজন জিজ্ঞেস করছো মাহমুদুল হাসান, অমিট কি? অমিটের জন্য বলছি অমিট মানে হচ্ছে উজ্জ করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে। ওকে, আমরা চলে যাই ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা একটা কি প্যাসিভ সেন্টেন্স আমরা জানি। এখানে সেন্টেন্সটায় অল ওভার দ্য ওয়ার্ল্ড টোটালটা একটা ফ্রেজ, যে ফ্রেজটা কি হিসেবে ব্যবহার হয়েছে? কমপ্লিমেন্ট হিসেবে, এক্সটেনশন হিসেবে। এক্সটেনশন মানেই হচ্ছে মূল সেন্টেন্সের উপর এটার কোনো প্রভাব নাই। মূল সেন্টেন্সের উপর অর্থগত প্রভাব আছে কিন্তু মূল সেন্টেন্সের উপর স্ট্রাকচারালি এটার কোনো প্রভাব নেই। তাহলে এটাকে আমরা সবসময় এখানে যেমন একটা সেন্টেন্সের লাস্টে আছে, প্যাসিভেও আমরা এটাকে সেন্টেন্সের লাস্টে রাখবো। আমরা তাহলে ভয়েস চেঞ্জ করব কোন অংশটুকুর? শুধু প্রথম অংশটুকুর, ইংলিশ ইজ স্পোকেন। খেয়াল করো, ইংলিশ ইজ স্পোকেন একটা প্যাসিভ এবং তারপরে কোনো সাবজেক্ট নাই, বাই দিয়ে কোনো কিছু নাই। তার মানে কি? অমিট হয়ে গেছে। তাহলে অমিটের জন্য আমরা কোনটা কোনটা বলছিলাম অমিট হতে পারে? হতে পারে পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি, নোবডি এগুলো হতে পারে। এর মধ্যে তাহলে আমি কোনটা বসাবো? সামবডি স্পিক্স ইংলিশ দিব নাকি পিপল দিব না কোনটা দিব? এটা বোঝার জন্য আমরা আবার একটু অল ওভার দ্য ওয়ার্ল্ডের দিকে তাকাই। ঠিক আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ডের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে বিশ্বজুড়ে মানুষজন, তাই তো, বিশ্বজুড়ে অনেক অনেক মানুষজন ইংলিশে কথা বলে। তো তাহলে যদি বিশ্ব জুড়ে, তাহলে আমরা এখানে সামবডি, সামওয়ান, নো ওয়ান এগুলো হবে না, হওয়ার মতো আছেই একটা পিপল। তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে ভাইয়া আমরা ইয়েতে প্যাসিভে কেন আমরা এটাকে অমিট করতেছি, তাহলে অ্যাক্টিভে অমিট করলাম না কেন? অ্যাক্টিভে আমরা পিপলটা বাদ দিয়েই বলতাম, সমস্যা কি ছিল? বিষয় হচ্ছে যে কোনো ইংলিশ সেন্টেন্স, কারেক্ট ইংলিশ সেন্টেন্স হওয়ার জন্য তার একটা সাবজেক্ট দরকার এবং একটা ভার্ব দরকার। যখন প্যাসিভে থাকি তখন আমাদের অবজেক্টটাই সাবজেক্টের কাজ করে, সেই কারণে আমরা সাবজেক্টটাকে অমিট করে দিলে সমস্যা থাকে না। কিন্তু যদি আমরা অ্যাক্টিভে যাই তখন অবজেক্টটা তো সাবজেক্ট বানাতে হবে। প্যাসিভে যেটা অবজেক্ট, যেটা অমিট হয়ে গেছিল সেই জিনিসটা যদি সাবজেক্ট হিসেবে না আসে তাহলে তো সেন্টেন্সই কারেক্ট হবে না। এই কারণে আমরা অ্যাক্টিভে আর এটা অমিট করতে পারি না। এবার আসি তোমাদের সুমাইয়া আফরিনের কোশ্চেন, উই হতে পারে কিনা। হ্যাঁ উই হতে পারি কিনা একটু চেষ্টা করি আমরা, তাহলে উই দিয়ে মিলানো যায় কিনা দেখো। উই স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেন্টেন্সটা কি তোমাদের মনে হচ্ছে এটা কারেক্ট সেন্টেন্স? অর্থগত ভাবে কিন্তু কারেক্ট নাই, স্ট্রাকচারালি কারেক্ট, স্ট্রাকচারালি কোনো ভুল নাই, কিন্তু অর্থগত ভাবে এটা একদমই কারেক্ট না। কেন কারেক্ট না? উই স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড তার মানে দাঁড়াচ্ছিল যে আমরা পৃথিবীর জায়গায় জায়গায় যাই, গিয়ে গিয়ে আমরা ইংলিশে কথা বলি। অর্থটা একদমই মানাচ্ছে না। বিষয়টা হবে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ জুড়ে, পৃথিবীর বিভিন্ন জায়গা জুড়ে মানুষেরা ইংলিশে কথা বলে, শুধু আমরা না, সবাই কথা বলে। তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা সেম কথার পরের এক্সাম্পলটাতেও। এবার আসো নিচের ব্লকটার দিকে একটু খেয়াল করো, নিচের ব্লকটার দিকে একটু খেয়াল করো। আচ্ছা নাদিম ফার্সি ভাইয়া ইউ ক্যান স্কিপ ইরিলেভেন্ট কমেন্ট, হ্যাঁ ঠিক আছে, আমি ইরিলেভেন্ট কমেন্ট গুলো স্কিপ করেই যাচ্ছি, সমস্যা নেই। কারণ যে পরিমাণ কমেন্ট তোমরা করো তার যদি সবগুলো আমি পড়তাম তাহলে শুধু পড়তেই মনে হয় কয়েকদিন লেগে যেত। আচ্ছা তাহলে আমরা একটু দেখি হচ্ছে ব্লক নিচের যে ব্লকটা সেটাতে চলে যাই আমরা। এটা হচ্ছে ফ্যাক্টিটিভ, ফ্যাক্টিটিভ ভার্বের ব্যবহার। উই ইলেক্টেড হিম মেয়র, আমরা তাকে মেয়র নির্বাচিত করলাম। আমরা জানি ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে দুই টাইপের অবজেক্ট থাকে, একটা থাকে ডিরেক্ট অবজেক্ট এখানে হিম, আর একটা থাকে ইনডিরেক্ট অবজেক্ট মেয়র। তো এই ক্ষেত্রে আমরা যখন নাকি প্যাসিভ ভয়েস করব কোনোভাবেই, এটা মাথায় রাখবা, কোনোভাবেই ইনডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট বানানো যাবে না, সাবজেক্ট বানাইতে হবে ডিরেক্ট অবজেক্টটাকে। তাহলে উই ইলেক্টেড হিম মেয়র, এখানে হিমটা হবে হচ্ছে সাবজেক্ট, হি ওয়াজ ইলেক্টেড মেয়র বাই আস, কোনোভাবেই মেয়র ওয়াজ ইলেক্টেড হিম বাই আস এরকম হবে না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো, অনেকে আমি এটা বলার পরেও তারপরে হয়তো ভুল করবা। আবারও সতর্ক করে দিচ্ছি, যেটা ডিরেক্ট অবজেক্ট আছে সেটাকে আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, ইনডিরেক্টটাকে না।
তাহলে উই ইলেক্টেড হিম মেয়র না হয়ে হবে হচ্ছে মেয়র ওয়াজ ইলেক্টেড হিম বাই আস না হয়ে হবে হচ্ছে হি ওয়াজ ইলেক্টেড মেয়র বাই আস। সেম ভাবে আই কল্ড হিম আ ফুল হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট, হিমটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট, তাহলে হি ওয়াজ কল্ড আ ফুল বাই মি। আচ্ছা, ধন্যবাদ উম্মে তাইবা, একটা সুন্দর প্রশ্ন করেছো। আই কালার্ড দ্য পেপার পার্পল, কাইন্ডলি এটা একবার আচ্ছা যাই হোক, আই কালার দ্য পেপার পার্পল এটা কি হবে সেটা একটু বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে সেম ভাবে এটার মতোই, আই কালার দ্য পেপার পার্পল, দ্য পেপার ওয়াজ কালার্ড পার্পল বাই মি, দ্য পেপার ওয়াজ কালার্ড পার্পল বাই মি। বাস হয়ে গেল, শেষ, সহজ। এবার আসি, তোমাদের অনেকের প্রশ্ন করেছিলাম, আমি যাদের প্রশ্নগুলো এড়াই গেছিলাম যে ভাইয়া নো এর পরে টু কেন হবে, কার জন্য তখন নাম ইউজ করলাম, সে ওই প্রশ্নটাই করছিল, কিন্তু আমি তোমাকে তখন উত্তরটা দিই নাই, তোমার শুধু নাম ব্যবহার করছি। তো এখানে এসে তুমি আশা করি তোমার উত্তরটা পেয়ে যাবা। দেখো নো এর সাথে টু হয়, আমি কিন্তু একটা বারও, খেয়াল করো, আমি তোমাদের সে প্রথম থেকে যখন থেকে ভয়েস পড়ানো শুরু করলাম তখন থেকে কিন্তু আমি তোমাদের বলছি যে আমরা ভয়েস চেনার উপায় হচ্ছে বি ভার্ব সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কখনো কিন্তু একটা বার বলি নাই যে বাই প্লাস অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট এরকম হবে, এটা কিন্তু একবার বলি নাই। কেন বলি নাই? কারণ হচ্ছে বাইটা ফিক্সড না, এখানে ফিক্সড হচ্ছে প্রিপোজিশন, এখানে যে কোনো একটা প্রিপোজিশন বসবে, প্রিপোজিশন নর্মালি বাই বসে, নো এর সাথে সাথে টু বসতে পারে, এই অ্যানয়েড, অ্যামেজড, অ্যাস্টোনিশড, মার্ভেলড, প্লিজ, সারপ্রাইজ, শকড, চার্মড এগুলো থাকলে অ্যাট বসতে পারে, যদি তারপরে সামথিং বুঝায়, কোনো কিছুতে বিরক্ত বুঝায়, তাহলে অ্যানয়েড অ্যাট সামথিং। আর সেম ভাবে একটা লাইন স্কিপ করে দেখো, অ্যানয়েড স্যাটিসফাইড সেম ওয়ার্ড গুলাই উইথ হয় যদি সাম বডি হয়, কোনো মানুষ হয়, এসবি মানে হচ্ছে সামবডি, কোনো মানুষের সাথে যদি তুমি বিরক্ত হও তাহলে হবে আই এম অ্যানয়েড উইথ হিম, আর আই এম অ্যানয়েড এট হিজ পারফরমেন্স, আমি তার পারফরমেন্সে বিরক্ত, আর একটা হচ্ছে আমি তার উপর বিরক্ত। তাহলে তার উপর বিরক্ত বা তার সাথে বিরক্ত বোঝানোর জন্য আই এম অ্যানয়েড উইথ হিম সামবডি, আর আই এম অ্যানয়েড এট হিজ পারফরমেন্স। প্রমিসেস এন্ড প্রমিস কি সেম? না, প্রমিস তো সিঙ্গুলার, আর প্রমিসেস তো প্লুরাল, দুটো কেন সেম হবে? আচ্ছা, তারপরে যেখানে ছিলাম চলে যাই আমরা। ওকে, দেখো তাহলে নিচে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি দুইটা, আই নো হিম, হি ইজ নোন টু মি, হি প্লিজড অর অ্যানয়েড আস। ঠিক আছে, প্লিজড বা অ্যানয়েড যাই বলি, তাহলে এটা কি যখন আমরা একটা ব্যক্তির কথা বললাম তখন আমরা হি ওয়্যার প্লিজড অর অ্যানয়েড উইথ হিম, দেখো উইথ ব্যবহার করেছি ব্যক্তি বোঝানোর কারণে। আর যদি হিম না বলে হিজ পারফরমেন্স বলতাম তাহলে তো উই ওয়্যার প্লিজড অর অ্যানয়েড এট হিজ পারফরমেন্স। এবার আসছে আমরা ডাবল অবজেক্ট যুক্ত কিছু সেন্টেন্স, ডাবল অবজেক্ট যুক্ত কিছু সেন্টেন্স আমরা সলভ করি। স্টেজ মানে হচ্ছে সামথিং। যারা বলতেছো যে ভাইয়া নামাজের ব্রেক, আচ্ছা নামাজের ব্রেক আমি দিব, উম, তার আগে যদি শেষ করে দিতে পারি তাহলে নামাজের ব্রেকটা একবারে তোমরা পরে ধীরে সুস্থে পড়লা, আরো ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম সেটা আমরা শেষ করি। দেখো, দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে অবজেক্ট কিন্তু দুইটা, এবং এখানে কোনো ডিরেক্ট ইনডিরেক্টের বিষয় নেই, একটা পার্সোনাল অবজেক্ট, একটা হচ্ছে অবজেক্টিভ অবজেক্ট, হ্যাঁ একটা হচ্ছে অবজেক্ট নিয়ে অবজেক্ট, আর একটা হচ্ছে পার্সন রিলেটেড অবজেক্ট। দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য টিচার টট আজ ইংলিশ, এখানে আজটাও সাব অবজেক্ট, মিল্কটাও অবজেক্ট, আজটাও অবজেক্ট, ইংলিশটাও অবজেক্ট। এরকম ক্ষেত্রে দুইটাই কারেক্ট, আমরা যে কোনো একটাকে সাবজেক্ট বানালেই চলবে। এখানে যেমন দেখো এক্সাম্পলে যেটা বানানো হয়েছে মিল্ককে, মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ, আর যদি আমরা উই বলতাম, আজটাকে যদি আমরা সাবজেক্ট বানাতাম তাহলে হয়তো উই আর গিভেন মিল্ক বাই দ্য কাউ। এখানে একটা পার্থক্য একটু দেখো, আমরা যখন নাকি অবজেক্টটাকে সাবজেক্ট বানাচ্ছি তখন আমাদের পার্সোনাল পার্সোনাল অবজেক্টটার আগে একটা টু ব্যবহার করতে হচ্ছে, মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ, ইংলিশ ওয়াজ টট টু আস। আর যখন নাকি আমরা অপোজিট ভাবে ঠিক উল্টা জিনিস ব্যবহার করতেছি, অর্থাৎ উইটাকে আগে নিয়ে আসতেছি, উই আর গিভেন মিল্ক, তখন কিন্তু মিল্কের আগে আর টু বা অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করতে হচ্ছে না। ঠিক আছে, এরপর আসো হি কিল্ড হিমসেলফ, একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল যুক্ত আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, হি কিল্ড হিমসেলফ, সে তাকে মেরে ফেললো। তাহলে হি কিল্ড হিমসেলফ, সে তাকে মেরে ফেললো, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তোমাদের অনেকে এই জায়গাটায় যে ভুলটা করো সেটা হচ্ছে মনে করো যে হি কিল্ড হিমসেলফ, এটা মনে হয় হিমসেলফ ওয়াজ কিল্ড বাই হিম হবে। এখন যদিও মানুষের একটু কম ভুল করে, একটা সময় এটা প্রচুর ভুল করতো। ঠিক আছে, হি কিল্ড হিমসেলফ অনেকে মনে করে হিমসেলফ ওয়াজ কিল্ড বাই হিম হবে। একটা জিনিস মাথায় রাখবা, রিফ্লেক্সিভ প্রোনাউন গুলা সবসময় পার্সোনাল প্রোনাউনের পরে আসবে, কখনোই আগে আসবে না। রিফ্লেক্সিভ প্রোনাউন সে যাকে রিফ্লেক্স করে তারপরে আসবে, আগে না। ঠিক আছে, আকলিম আক্তার, ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট বানানো হলো না কেন? যেটা বললাম দুইটাই কারেক্ট, ব্যক্তিবাচক অবজেক্টটাকেও সাবজেক্ট বানানো যাবে, আমি অলরেডি এক্সাম্পল সহ বলে দিছি। আচ্ছা,
তাহলে যেটা বলছিলাম, হ্যাঁ, তাহলে সেই কারণে আমরা হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে সবসময় পরে রাখবো পার্সোনাল প্রোনাউনের। এবার চলে যায় কোয়াসি প্যাসিভ। তোমাদের অনেকে বলছিল ভাইয়া কোয়াসি প্যাসিভ নিয়ে একটু বলেন। কোয়াসি প্যাসিভের ব্যাপারটা খুবই সহজ। দেখো, রাইস সেলস চিপ, এটা দুই টাইপের হতে পারে। একটা হতে পারে হচ্ছে রাইস সেলস চিপ, একটা হতে পারে হচ্ছে আমরা এখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত করে একটা আলাদা ক্লজ তৈরি করব এবং শুধুমাত্র ওই ক্লজটাকে প্যাসিভ করব। যেমন রাইস সেলস চিপে দেখো, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, তাহলে হোয়েন ইট ইজ সোল্ড এটা একটা টোটাল আলাদা ক্লজ, হোয়েন যুক্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ। সেই সাবঅর্ডিনেট ক্লজের ইট ইজ সোল্ড এই অংশটুকু শুধুমাত্র প্যাসিভ, রাইস ইজ চিপ অংশটুকু কিন্তু প্যাসিভ না। কিন্তু অরযুক্ত যেই অপর একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এটাতে কিন্তু রাইস ইজ সোল্ড চিপ এই অংশটা পুরাটাই প্যাসিভ। ঠিক আছে, রাইস ইজ সোল্ড চিপ প্যাসিভ যে কিভাবে বুঝলাম আবারও বলছি, বি ভার্ব দেখো, ইজ বি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সোল্ড। আচ্ছা, হান্ট ইজ সুইট সেম ভাবে ইউ মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, প্যাসিভ ফর্ম ইজ, কারেক্ট অ্যান্সারটা বলে দাও তাড়াতাড়ি। ইউ মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, প্যাসিভ ফর্ম ইজ অপশন সি, অপশন এ, অপশন ডি, অপশন এ, অপশন সি, অপশন এ। অপশন এ, অপশন ডি, অপশন সি, অপশন এ, অপশন সি, অপশন ডি। ওকে, অপশন এ বলেছে অনেকে, অনেকে বলছে অপশন বি, অনেকে বলছে অপশন সি, অনেকে বলছে অপশন ডি। সবাই সবগুলো অপশনে কম বেশি আসছে, বিটা একটু কম আসছে, কিন্তু এ সি ডি এই তিনটা একটু বেশি আসছে। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রত্যেকটা যেটা যেটা বলেছিলাম সবগুলো আমরা একটা একটা করে যাচাই করি, একটু দেখি দেখি কি পাওয়া যায়। দেখো, তোমরা যারা এ অ্যান্সার করেছো, এ অ্যান্সার করার তোমাদের ব্যাখ্যা ছিল হচ্ছে যে মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু বসাইছি, তাই তো? এটাই কিন্তু তোমাদের ব্যাখ্যা ছিল আমি যতদূর বুঝতেছি, এবং এটাই নর্মালি হয়। তো তোমরা যে ব্যাখ্যাটা দিছো সেই ব্যাখ্যাটা কিন্তু ভুল। ব্যাখ্যাটা ভুল বলতে, মাস্ট হ্যাড টু হয় হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে, মাস্টটা হ্যাড টু তে কনভার্ট হয় ন্যারেশনের ক্ষেত্রে, ভয়েসের ক্ষেত্রে না। আমরা দেখা যায় এত এত টপিক পড়তে পড়তে কোন টপিকের সাথে কোন টপিকটা যে আসলে মিলযুক্ত, একটার সাথে আরেকটার ভিতর আরেকটা ঢুকায় দিই। তো এখানে হ্যাড টু, মাস্টটা হ্যাড টু তে কনভার্ট হবে শুধুমাত্র ন্যারেশনে, ভয়েসে কিন্তু এটা কনভার্ট হবে না। ভয়েসে মাস্ট মাস্টই থাকবে। হিজ ওয়ার্ডস হ্যাড টু বি লিসেন্ড টু, এটা কিন্তু হ্যাড টু হবে না, এটা মাস্ট থাকবে, তাহলে হিজ ওয়ার্ডস মাস্ট থাকবে। তাহলে আমরা হিজ ওয়ার্ডস পেলাম, মাস্ট পেলাম, বি পেলাম, লিসেন্ট পেলাম, এটুকু পর্যন্ত বাকি তিনটা সেম। এবার একটাতে আমরা দেখতে পাচ্ছি বাই ইউ, সেই বাই ইউটা এই অনুযায়ী মনে হচ্ছে যে এটাই কারেক্ট, কিন্তু বাই ইউটাকে আমরা কারেক্ট বলতে যদি বলতামও তাইলেও একটা লিসেন্ট টু দরকার ছিল। ঠিক আছে, তারপরেও যেটা নর্মালি হয়, বাই ইউটা নর্মালি অর্থে অমিট হয়ে যায়, নর্মালি ইউ, ইউ যুক্ত যে অংশটা সেটা অমিট হয়ে যায়, তাহলে এটাও বাদ। থাকলো অপশন বি আর অপশন সি। আমরা তোমাদের বলেছিলাম মনে আছে কিনা, টেক কেয়ার অফ, তারপরে হচ্ছে লাভ অ্যাট, এই জাতীয় বেশ কিছু এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে গ্রুপ ভার্বস গুলোকে আমরা একসাথে রাখবো, গ্রুপ ভার্বস গুলোকে আমরা একসাথে রাখবো। হ্যাঁ, একজন বলেছে ওটা তো ন্যারেশনে, হ্যাঁ সেটাই বললাম, ওটা ন্যারেশনে। হ্যাঁ, মাস্টটা হেড টু হয় ন্যারেশনে। আচ্ছা, তাহলে গ্রুপ ভার্ব গুলো দেখো, এখানে আরেকটা গ্রুপ ভার্ব এখানে যেটা লিসেন টু, তাহলে লিসেন টু হওয়ার কারণে আমরা এটাকে একসাথে রাখবো, তাহলে হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন টু। ঠিক আছে, তোমরা সবাই আশা করি বুঝতে পারছো, এবং অনেকে এখনো অপশন সি দিয়ে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ যারা এখনো অপশন সি দিচ্ছ। এবার আমরা চলে যাই ন্যারেশনে। হ্যাঁ, ন্যারেশনের স্পিচ, তোমরা এতক্ষণ যেটাই ছিলা সেই জায়গাটা আমরা চলে যাই, যারা মাস্টকে এতক্ষণ হ্যাড টু বানাচ্ছিল সেখানে। ন্যারেশনের ক্ষেত্রে প্রথমে আমাদের জানতে হবে দুইটা পার্ট। ন্যারেশন কিন্তু অনেক বিশাল আলোচনা, এত বিশাল আলোচনাতে না গিয়ে ধরে নিচ্ছি যে তোমরা বেসিক গুলো জানো, জাস্ট তোমাদের একটু রিমাইন্ড করে দেওয়া। ইনভার্টেড কমার ভিতরের যে অংশ সেটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের যে অংশ সেটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ এই হচ্ছে দুইটা অংশ। তাহলে বাইরের অংশ ভিতরের অংশ একটা আরেকটার উপর কিভাবে প্রভাব ফেলে? আমরা জানি রিপোর্টিং স্পিচের টেন্স যদি হয় প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তোমাদের অনেক স্যাররা দেখবা, অনেক স্যার তারপরে হচ্ছে অনেক ভাইয়ারা এই জায়গাটা একটু ভুল বলে। ভুল কি বলে তারা? তারা বলে হচ্ছে যে রিপোর্টিং স্পিচে প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের স্পিচের কোনো পরিবর্তন হবে না, তারা এরকম বলে, কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম না। রিপোর্টেড স্পিচের অলওয়েজ পরিবর্তন হবে।
রিপোর্টেড স্পিচের খুব সিরিয়াস কন্ডিশন ছাড়া পরিবর্তন অবশ্যই হবে। যেমন এখানে দেখো হি ডিড নট গো, আইটা হিতে পরিবর্তন হয়েছে না, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসছে না, তাহলে কিন্তু পুরোপুরি এটা সঠিক না। সঠিক হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, ওকে গেল। এরপর আমরা আসি তাহলে প্রেজেন্ট আর ফিউচার থাকলে চেঞ্জ হলো না, চেঞ্জ হবে তাহলে কিসে চেঞ্জ হবে? পাস্ট থাকলে। পাস্ট থাকলে কিভাবে চেঞ্জ হয়? করেসপন্ডিং চেঞ্জ হয়। আমরা জানি যে যদি ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট হয় সেটা পরবর্তীতে ইনডিরেক্ট হয়ে যায় পাস্ট ইনডিফিনিট, ভিতরে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এভাবে এভাবে করে আগায়। আচ্ছা, আর ভিতরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। ঠিক আছে, আমি আর সেই জিনিসগুলো রিপিট করছি না। এখানে আরেকটা জিনিস একটু রিপিট করতে চাই, সেটা হচ্ছে এটা বিগত লেকচারগুলোতে দেখলাম অনেকে প্রশ্ন করছিল, এখানে অনেকে প্রশ্ন তোমরা করো নাই, সেই জন্য আমি আর এটা, আচ্ছা তাও একটু বলে দিই, তোমরা যদি প্রশ্নটা করো নাই তারপরও বলে দিই। নর্মালি কমন কমন কোশ্চেন থাকে তো তোমাদের, সেই জন্য বলছি। দেখো অনেকের প্রশ্ন থাকে ভাই আমি ডিরেক্টে করিম সেইস বললাম, ইনডিরেক্টে কেন এটা করিম টেলস হলো না? করিম সেইস কেন এটা ইনডিরেক্টে করিম টেলস হলো না, এটা একটু বলেন। আচ্ছা তাহলে আমি এটা একটু বলেই দিই তোমাদের ব্যাপারটা কিরকম। টেল ওয়ার্ডটা হচ্ছে এমন একটা ভার্ব যেটা অবশ্যই একটা অবজেক্ট নিবে, সে অবশ্যই অবজেক্ট নিবে। তুমি যদি, আমি যদি এখানে বলতাম যে করিম সেইজ টু মি, করিম আমাকে বললো, তাহলে আমি এটা ইনডিরেক্টলি করতে পারতাম করিম টেলস মি অথবা করিম টোল্ড মি, যাই হইতো, তখন আমি এখানে বলতে পারতাম। তাহলে বিষয়টা হচ্ছে টেলের পরে অবশ্যই আমার একটা অবজেক্ট থাকা লাগবে। যদি আমার অবজেক্ট জানা থাকে ডিরেক্ট স্পিচে, তাহলে আমি ইনডিরেক্টে সে এর পরিবর্তে টেল বসাতে পারবো। ঠিক আছে, আর যদি আমার অবজেক্ট জানা না থাকে তাহলে আমি যেটা এটা সেজ আছে সেজই রাখবো, কারণ সে এর পরে অবজেক্ট বসানো জরুরি না। সে এর পরে যদি আমাদের অবজেক্ট বসাতে হয়, সে এর পরে যদি আমাদের অবজেক্ট বসাতে হয় তাহলে আমরা সেটাকে মাঝখানে একটা টু যুক্ত করে বসাই, করিম সেইজ টু মি, করিম সেইজ টু মি। আচ্ছা এবার আসো আরো কিছু জিনিস যেগুলো চেঞ্জ হয়, যেমন রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে, যেমন এখানে আই, সেই ফার্স্ট পার্সনটা রিফার করে হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে, এখানে করিম, তাহলে করিম হতে দেখো আমরা হি হয়ে গেল। করিম সেইজ দ্যাট, আই এটা ফার্স্ট পার্সন, এটা রেফার করলো করিমকে হি। আর যদি এখানে সেকেন্ড পার্সন থাকতো তাহলে সেটা রেফার করতো রিপোর্টিং স্পিচের অবজেক্টকে, যেটা এখানে নাই। হ্যাঁ, আর যদি থার্ড পার্সন থাকে তাহলে থার্ড পার্সনই হয়, এটা কাউকে রেফার করে না। আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে দেখো টুমোরো হয়ে যায় দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে, টুডে হয়ে যায় দ্যাট ডে, নাও হয়ে যায় দেন। ঠিক আছে, এরকম বেশ কিছু চেঞ্জ আছে। আরেকটা স্পেশাল সেন্টেন্সের স্ট্রাকচার দেখো, দ্য টিচার সেইড উই আর মর্টাল, দ্য টিচার সেইড উই আর মর্টাল, টিচার বললো যে আমরা মরণশীল, টিচার বললো আমরা মরণশীল। যখন নাকি এরকম কোনো সাইন্টিফিক ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ বলা হয়, তখন রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স না ফিউচার টেন্স এটা কোনো ম্যাটারই করে না, এটা যে টেন্সেই থাকুক না কেন, উই আর মর্টাল বা সাইন্টিফিক ট্রুথেরটা যেই স্ট্রাকচার সেই স্ট্রাকচারেই থাকবে। তাহলে দ্য টিচার সেড দ্যাট উই আর মর্টাল, দ্য টিচার সেইজ দ্যাট উই আর মর্টাল, দ্য টিচার উইল সে দ্যাট উই আর মর্টাল, সবসময় উই আর মর্টালই থাকবে। আচ্ছা সেম ভাবে রিমার্ক এটাও। আচ্ছা এবার আমরা চলে যাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্পিচ চেঞ্জে। ভাইয়া নামাজে বিরতি দিয়ে দেন। হ্যাঁ নামাজ পড়ার জন্য সময় দিব, হ্যাঁ সমস্যা নেই, আমি নিজেও নামাজ পড়বো, তোমাদেরকে নামাজ পড়ার জন্য সময় দিব ইনশাল্লাহ, সমস্যা নেই, টেনশন নিতে হবে না। আচ্ছা তাহলে দেখো আবার সেম ভাবে ইন্টারোগেটিভ কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে দুই টাইপের, WH যুক্ত, যেমন হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, আরেকটা হতে পারে ইয়েস নো কোশ্চেন, ডু ইউ নো মি, ইয়েস অর নো। ঠিক আছে, স্ট্রাকচারটা কি সেটা দেখার আগে তোমাদের একটা কথা একটু বলি, সবসময় মাথায় রাখবা ইনডিরেক্ট স্পিচ মানেই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনডিরেক্ট স্পিচ মানেই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইনডিরেক্ট স্পিচ কখনো ইন্টারোগেটিভ অথবা কি বলে এটাকে ইম্পারেটিভ অথবা এক্সক্লামেটরি হবে না, ইনডিরেক্ট স্পিচ মানেই সেটা হবে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে WH যুক্ত যখন সেন্টেন্স হইলো তখন আমরা কিভাবে চেঞ্জ করতেছি দেখো, হি সেড টু মি, সেড টুর জায়গায় আমরা আস্কড বসাবো নর্মাল অবস্থায়, এখানে আমরা ডিমান্ডেড বসাইছি, কেন কেন ডিমান্ডেড বসাইছি সেটা বলতেছি। আচ্ছা শাকিল আহমেদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছো, তোমারটা আমি এই জন্য বাধ্য হচ্ছি নিতে, কাম কি গো হবে কিনা? হ্যাঁ কামটা গো হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে হিরিম কই ছিলাম, ও WH যুক্তটায়। তাহলে যেটা বলছিলাম, হি আস্কড মি হয় হয়, আর এখানে ডিমান্ডেড হলো, ডিমান্ডেড কেন হলো সেটা পরে বলছি, আগে WH এর ব্যাখ্যাটা করে নেই। তাহলে হি আস্কড মি, এরপর আমি WH এর ক্ষেত্রে WH ওয়ার্ডটাই ব্যবহার করব, কিন্তু ইন্টারোগেটিভে আমরা ভার্বটাকে আগে ব্যবহার করি, এই ক্ষেত্রে আমরা ভার্বটাকে পরে ব্যবহার করব। তারপরে দেখো আমরা ইন্টারোগেটিভের ইনভার্টেড কমার ভিতরে পাচ্ছি হলো সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সনটা রেফার করবে কাকে বলেছিলাম, সেকেন্ড পার্সনটা ইন্ডিকেট করবে হচ্ছে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে, তাহলে মি, তাহলে ইউটা এখানে চেঞ্জ হয়ে মির দিকে যাবে, তার মানে আই, ওয়াই আই
তারপরে হ্যাভ বিটেন, এটা যেহেতু পাস্টে আছে রিপোর্টিং স্পিচ যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে রিপোর্টেডটাও করেসপন্ডিং চেঞ্জ হবে, হ্যাভ বিটেন হয়ে যাবে হ্যাড বিটেন। হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন, এই মাইটা ফার্স্ট পার্সন ইন্ডিকেট করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে অর্থাৎ হি কে, তার মানে হিজ ডগ। আশা করছি ক্লিয়ার হয়েছে। তোমাদের এখন যে জিনিসটা একটু ঝামেলা থাকতে পারে, জিজ্ঞাসা থাকতে পারে, সেটা হলো ডিমান্ডেড অফ কেন হলো। ডিমান্ডেড অফ আস্কডেরই একটা অন্যরকম ভার্সন। কিরকম ভার্সন? দেখো ব্যাপারটা হচ্ছে অনেকটা জবাবদিহিতা নেওয়ার মতো, যে তুমি আমার কুকুরকে কেন মারলা, একটা জবাবদিহিতা নেওয়ার মতো। জবাবদিহিতা নেওয়ার মতো অর্থ আসলে এখানে ডিমান্ডেড অফ ব্যবহার করা যায়। আমরা যদি এখানে হি আস্কড ব্যবহার করতাম, হি আস্কড মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ, তাহলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হতো। কিন্তু যদি কোনো কারণে তোমাদের কোশ্চেনে হি আস্কডও থাকে আবার ডিমান্ডেড অফও থাকে, তাহলে বেশি কারেক্ট হচ্ছে ডিমান্ডেড অফ, এই কারণে তোমরা ডিমান্ডেড অফ তাকাবা। কিন্তু যদি ডিমান্ডেড অফ না থাকে তাহলে কিন্তু আস্কড যুক্ত যেটা থাকবে, হি আস্কড মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ, সেটাও কিন্তু কারেক্ট। ঠিক আছে, এখানে যে জিনিসটা আরেকটা উল্লেখ করার মতো সেটা হচ্ছে ডিমান্ডেড অফ আছে কিন্তু মাঝখানে, ডিমান্ডেড মি না, হি ডিমান্ডেড মি না, কিন্তু হি ডিমান্ডেড অফ মি। আচ্ছা, এবার আমরা চলে যাই ইয়েস নো কোশ্চেনে। হি সেইড ডু ইউ নো মি, সে আমাকে জিজ্ঞেস করলো আমি তাকে চিনি কিনা। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করা হয় যখন নাকি ইয়েস নো কোশ্চেন আসে, আমরা নর্মালি ইনকোয়ার্ড ব্যবহার করি, তবে এটা ইনকোয়ার্ড ব্যবহার না করে আস্কড ব্যবহার করলেও সমস্যা নাই। কিন্তু কমার পরিবর্তে আমরা যে জিনিসটা ব্যবহার করি এটা একটু মাথায় রাখতে হবে, ওয়েদার অথবা ইফ। ওয়েদার অথবা ইফ, হি ইনকোয়ার্ড অথবা হি আস্কড ওয়েদার আই নিউ হিম, অথবা হি আস্কড ইফ আই নিউ হিম। আচ্ছা, আই সেইড ডু ইট। আমরা চলে গেলাম ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্ন টাইপের হতে পারে, একটু আগে যখন ভয়েস চেঞ্জ পড়ছিলাম তখন বলেছিলাম। হতে পারে নর্মাল আদেশ, সেই ক্ষেত্রে আমরা অর্ডার ব্যবহার করব। হতে পারে নর্মাল নিষেধ, সেই ক্ষেত্রে আমরা ফরবিড ব্যবহার করব। হতে পারে রিকোয়েস্ট, অনুরোধ, সেক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড ব্যবহার করব। ঠিক আছে, এরকম বেশ কিছু হতে পারে। তাহলে কি হবে সেটার ভিত্তিতে আমাদের ওই সেডের পরিবর্তে আমরা কি ব্যবহার করব সেটা বসবে। যেমন দেখো, আই সেইড ডু ইট, এখানে সেইডটা যেহেতু সে ডিরেক্ট নির্দেশ দিচ্ছে, তাহলে আই অর্ডার্ড টু ডু ইট। প্লিজ কাম ইন, হি সেড টু মি, হি রিকোয়েস্টেড মি টু গো ইন। দেখো কামটা গো হয়ে গেছে, কে যেন একজন জিজ্ঞেস করছিল, তার অ্যান্সারটা আশা করি পেয়ে গেছো। আচ্ছা, তারপরে আমরা দেখি মাই ফাদার সেড টু মি ডু নট ওয়েস্ট ইউর টাইম। হ্যাঁ, এটাকে দেখো ইনডিরেক্ট স্পিচ দুই ভাবে করা যায়। মাই ফাদার ফরবেড মি টু ওয়েস্ট মাই টাইম, আমার বাবা আমাকে সময় নষ্ট করতে নিষেধ করলো। আরেকটা হতে পারে, আমার বাবা আমাকে উপদেশ দিল যেন আমি সময় নষ্ট না করি। মাই ফাদার অ্যাডভাইজড মি নট টু ওয়েস্ট মাই টাইম। এই সেন্টেন্সটারই, এই লাস্টের যেটা অরযুক্ত সেন্টেন্স, সেটারই আরেকটি স্ট্রাকচার হতে পারে, মাই ফাদার অ্যাডভাইজড মি টু নট ওয়েস্ট মাই টাইম। কিন্তু ওই স্ট্রাকচারটা হচ্ছে ইনফর্মাল ইউজ, আমরা যখন কথ্য ভাষায় বলবো, এমনি যখন মুখে কথা বলি তখন আমরা অনেক সময় মাই ফাদার অ্যাডভাইজড মি টু নট ওয়েস্ট মাই টাইম এরভাবে বলি। কিন্তু লিখিত ভাষায় এটা ইনফর্মাল হওয়ার কারণে এটাকে রং দেখানো হয়, কারেক্ট দেখানো হয় হচ্ছে নটটা আগে, টু এর আগে। আচ্ছা, তারপর আমরা দেখি হি সেড থ্যাঙ্কস মাই ফ্রেন্ডস, এটা নর্মাল সহজ জিনিস, হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ডস, কংগ্রাচুলেটেড মি। ওকে। আচ্ছা, সেম ভাবে যখন নাকি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে চেঞ্জ করব, এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে আমরা ইনডিরেক্ট স্পিচে যখন অ্যাসার্টিভ নেই, তখন বিষয়টা আমরা এক্সক্লেইমড দেই, অধিকাংশ ক্ষেত্রে দেই হচ্ছে এক্সক্লেইমড। যদি হয় সে বিস্মিত হয়েছে তাহলে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, হতে পারে যদি সে আনন্দিত হয় তাহলে এক্সক্লেইমড উইথ জয়, যদি হয় দুঃখিত হয়েছে তাহলে এক্সক্লেইমড উইথ সরো, এই টাইপের। ঠিক আছে, এক্সক্লেম ছাড়া অনেক সময় এক্সপ্রেসড হতে পারে, আরো একটা দুটো হতে পারে, নর্মালি এক্সক্লেইমডটাই বসে। ওকে, দ্য ম্যান সেইড গুড মর্নিং, সে উইশ করলো একটা মানুষকে গুড মর্নিং। মাই ফ্রেন্ডস, সে তার ফ্রেন্ডসদেরকে গুড মর্নিং উইশ করলো। দ্য ম্যান উইশড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং। সেম ভাবে ফ্রেন্ডসদেরকে সে গুড বাই জানালো, হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। আচ্ছা, আমরা একটু সিরিয়াস একটা দুইটাতে যাই। ওই তো ভয়েস চেঞ্জে তোমরা যারা যারা প্যাচ লাগাইছিলা, মাস্টকে হ্যাড টু বানাইছিলা, এটা হচ্ছে তাদের জন্য। দেখো, নাফিসা সেইড আই মাস্ট রাইট আ লেটার। নাফিসা সেইড আই মাস্ট রাইট আ লেটার। নাফিসা সেইড দ্যাট শি হ্যাড টু রাইট আ লেটার। দেখো এখানে মাস্টটা হ্যাড টু তে কনভার্ট হয়েছে। সেম ভাবে দেখো আবার পরেরটা, হি সেড অল মাস্ট গো, এখানে কিন্তু আবার মাস্টটা পরিবর্তন হয় নাই। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, যে মাস্ট সবসময় পরিবর্তন হবে সেটাও জরুরি না। টোল্ড দিলে ভুল কিনা? আচ্ছা, এই জিনিসটা তখন বলেছি আরেকবার, শাকিল আহমেদ আরেকবার বলতেছি তোমার জন্য, যেহেতু এটা একটা সিরিয়াস জিনিস, এটা কিন্তু আমি তখন সহজ করে একদম বলে দিছি, টোল্ড দিলে ভুল হবে কি হবে না সেটা বলে দিছিলাম, আবার বলতেছি। টোল্ড আমরা তখনই দিতে পারবো যখন আমাদের এখানে একটা অবজেক্ট দেওয়া থাকবে, নাফিসা সেড টু মি, নাফিসা সেড টু হিম, এরকম দেওয়া থাকলে নাফিসা টোল্ড মি, টোল্ড হিম এরকম বসতে পারতো। কিন্তু নাফিসা টোল্ড দ্যাট, এটা আসলে খুব বেশি কারেক্ট না। ঠিক আছে। আচ্ছা, হেল্প শাউটেড দ্য বয় শাউটেড ফর হেল্প। ওকে, এখানে তেমন কিছু নাই।
ওকে, এবার আমরা চলে যাই তোমাদের জন্য একটা কোশ্চেন। হি সেড টু হিজ ফ্রেন্ডস গুড নাইট। কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ হি টোল্ড হিজ ফ্রেন্ডস গুড নাইট, হি উইশড হিজ ফ্রেন্ডস গুড নাইট, হি বেড হিজ ফ্রেন্ডস গুড নাইট, হি কল্ড হিজ ফ্রেন্ডস গুড নাইট। অপশন বি, অপশন সি। আচ্ছা, হি উইশড হিজ ফ্রেন্ডস গুড নাইট, হি বেড হিজ ফ্রেন্ডস গুড নাইট, এটার কারেক্ট অ্যান্সার হয় হচ্ছে হি বেড হিজ ফ্রেন্ডস গুড নাইট। হি উইশড হিজ ফ্রেন্ডস গুড নাইট এটা আসলে পুরোপুরি ইনকারেক্ট না, কিন্তু আমরা গুড নাইট, গুড মর্নিং এগুলোর ক্ষেত্রে বেড ব্যবহার করি। স্পেশালি গুড নাইটের ক্ষেত্রে আমরা বেডটা বেশি ব্যবহার করি। গুড মর্নিংটা যদিও উইশ হয় অনেক সময়, কিন্তু গুড নাইটটা অধিকাংশ ক্ষেত্রেই আমরা বেড ব্যবহার করি, বিডের পাস্ট ফর্ম। আচ্ছা, ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি অফ কম্পারিজন নিয়ে তেমন কিছু কথা বলবো না। আচ্ছা, তোমাদেরকে বরং নামাজের জন্য একটু ব্রেক দেই। তোমাদের যেহেতু, যদিও আর হয়তো 15 মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিট। চাইছিলাম একবারে শেষ করে নামাজের বিরতি দিতে, কিন্তু তোমরা অনেকে যেহেতু নামাজের বিরতি চাচ্ছ, তাহলে নামাজের বিরতিটা দিয়েই নেই। আমিও নামাজটা পড়ে আসি, তারপরে আবার। আচ্ছা, এটা শেষ করেন। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করে দেখি আমরা কতটুকু আগাইতে আগাইতে পারি। যদি 4:15টার মধ্যে মোটামুটি একটা অংশে যেতে পারি, তাহলে আমরা সেই অংশটা কভার করে তারপরেই ব্রেক দিব, আর নয়তো বা মাঝখানে ব্রেক দিব। তাহলে যেটা বলছিলাম, দেখো এখানে ডিগ্রি অফ কম্পারিজনে কনফিউজিং অ্যারেনার মধ্যে যে অংশটুকু আছে, এটা নিয়ে কথা বলবো না, কথা বলবো তার পরেরটা, ওল্ড আর লেট নিয়ে কথা বলবো। ওল্ডের সাথে দেখো কখনো কখনো কম্পারেটিভ আমরা এল্ডার, সুপারলেটিভ এল্ডেস্ট ব্যবহার করছি, আবার কখনো কখনো ওল্ডার আর ওল্ডেস্ট ব্যবহার করছি। সেম ভাবে লেটের ক্ষেত্রে আমরা কখনো কখনো লেটার, লেটেস্ট ব্যবহার করছি, কখনো কখনো লেটার, লাস্ট ব্যবহার করছি। পার্থক্যটা কি? তাহলে আগে ওল্ডের বিষয়টা বলে নেই। ওল্ডের বিষয়টা হচ্ছে, দেখো যখন নাকি তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে তুমি তুলনা করবা, ফ্যামিলি মেম্বারদের মাঝে তুলনামূলক বড় বুঝাবা, তখন তুমি ব্যবহার করবা এল্ডার। হি ইজ মাই এল্ডার ব্রাদার, হি ইজ মাই এল্ডার ব্রাদার, সে আমার বড় ভাই। এখানে কিন্তু আমরা ফ্যামিলি মেম্বারদের মধ্যে হওয়ার কারণে এল্ডার ব্যবহার করছি। সেটারই সুপারলেটিভ হচ্ছে এল্ডেস্ট, হি ইজ দ্য এল্ডেস্ট ব্রাদার, সে হচ্ছে সবচেয়ে বড় ভাই। আচ্ছা, ওল্ডারটা ফ্যামিলির বাইরে কারো ক্ষেত্রে, হ্যাঁ তোমার সাথে রিলেটেড কেউ না, এরকম বাইরের কারো ক্ষেত্রে বোঝানোর জন্য আমরা ওল্ডার ব্যবহার করি। ঠিক আছে, দ্য ম্যান ইজ ওল্ডার দেন মি, মানুষটা আমার চেয়ে বয়স্ক, সেটারই সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওল্ডেস্ট। আশা করছি এল্ডার আর এল্ডেস্ট এই বিষয়টা, এল্ডার আর ওল্ডার এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাই লেট নিয়ে। লেট কিভাবে লেটার আর লেটার হয় সেটা। লেট, দেখো প্রোনাউন্সিয়েশনটা একটু খেয়াল করো। LATER যেটা, এটাকে আমি বলছি লেটার। হ্যাঁ, লেটার, ARTর মাঝখানে একটু চাপ দিচ্ছি, লেটার। আর LATTER এটাকে আমি বলছি লেটার, লেটার। আর LETTER এটাকে আমি বলছি লেটার। আগের এক ক্লাসে একজন জিজ্ঞেস করলো, ভাইয়া LATTER এটা কি চিঠি না? তার উদ্দেশ্যে সে তো, তখন তাকে ক্লিয়ার করে বলছিলাম, তো তোমাদের মধ্যে কেউ যদি এরকম ইয়ে থাকো, তাদের জন্য বলছি, LATTER লেটার মানে চিঠি না, LETTER লেটার মানে হচ্ছে চিঠি। তাহলে লেটার আর লেটার পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে কি পার্থক্য সেটা এখন আমরা দেখব। যখন আমরা লেটার বলছি, LATER, সেটা বোঝায় হচ্ছে সময়ের ক্ষেত্রে, পরবর্তীতে, পরবর্তী সময়ে। ঠিক আছে, এরকম বোঝানোর জন্য আমরা ব্যবহার করি লেটার। সেটার ক্ষেত্রেই সবচেয়ে পরবর্তী যে সময়, সবচেয়ে পরবর্তী সময়ে আমরা ব্যবহার করি লেটেস্ট। হ্যাঁ, সবচেয়ে পরবর্তী সময়ের জন্য আমরা ব্যবহার করি লেটেস্ট। জুনিয়র বা সিনিয়র থাকলে, জুনিয়র বা সিনিয়র বলতে কি বোঝাচ্ছ একটু ক্লিয়ার করে বলো। আচ্ছা, তারপর আমরা বলতেছিলাম হচ্ছে লেটার। লেটার আমরা বলি হচ্ছে ক্রম ব্যবহারের ক্ষেত্রে। মনে করো আমরা দুইটা জিনিসের ব্যাপারে বললাম, আমরা বললাম যে পরেরটা, পরেরটা কি হইলো সেটা যখন বললাম, এই পরেরটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি লেটার। আর লাস্ট ব্যবহার করি সর্বশেষেরটা। ঠিক আছে, সর্বশেষেরটা ব্যবহার করার জন্য আমরা লাস্ট ব্যবহার করি। তাহলে লেট, লেটার, লাস্ট। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, লেটার, লেটার, লেটার। ওকে, এরপর আসো আমরা আমাদের E3-র যে ফার্স্ট হাফ, সেই ফার্স্ট হাফ শেষ। তোমরা চিন্তা করতেছো যে উম, ভাইয়া তাইলে তো আমাদের মনে হয় নামাজের ব্রেকটা আগে দিলেই ভালো হয়। কিন্তু আসলে ব্যাপারটা, নামাজের ব্রেক আমি এখন দিতে পারি, তার আগে একটু বলে নিই যে আমাদের কিন্তু আমরা সিনোনিম এন্ড অ্যান্টোনিম নিয়ে তেমন কিছু পড়বো না, জাস্ট শুধু কিভাবে পড়তে হবে বলে দিব। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে তেমন কিছু পড়বো না, ইডিয়মস এন্ড ফ্রেজটা শুধু 10 মিনিট কি 15 মিনিট একটু পড়বো। এখন আমরা কি 10 মিনিটের জন্য আবার আলাদা করে আসবো, নাকি 10 মিনিটটা এখন শেষ করে দিয়ে যাব? আমার মনে হয় 10 মিনিটটা শেষ করে দিয়ে যাওয়া বেটার হবে। কারণ আমি যদি 10 মিনিটের জন্য আবার তোমাদেরকে ক্লাসে ডাকি, বিষয়টা পরে তোমাদের কাছে মনে হবে যে ভাইয়া একটু বেশি কম হয়ে গেল। ঠিক আছে, শুরু করে ফেলি, 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা অনেকেই বলছো শেষ করে দেন ভাইয়া, হ্যাঁ শেষ করেই দিই আমি, আমার মনে হয় সেটাই বেটার হবে। আচ্ছা, চলে যাই আমরা ইডিয়মস এন্ড ফ্রেজে। কিন্তু এটা ভাবার কারণ নাই যে ভাইয়া বলছে শেষ করে দেই তারপরে নামাজ, তাহলে নিশ্চয়ই অনেক তাড়াহুড়া করে শেষ করবে। না, তাড়াহুড়া করা লাগবে না। আমি ধীরে সুস্থে করলেও 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা নামাজের জন্য পর্যাপ্ত সময় পাবা, আমিও উজু করে নামাজের জন্য পর্যাপ্ত সময় পাবো ইনশাল্লাহ। তাহলে চলে যাই ইডিয়মস এন্ড ফ্রেজেসে। প্রথমটা দেখো দেওয়া আছে অ্যাকিলেস হিল। অ্যাকিলেস হিল মিনিং দেওয়া হচ্ছে আ উইক পয়েন্ট।
মিনিং কি দেওয়া হচ্ছে? উইক পয়েন্ট, দুর্বল জায়গা। তাহলে অ্যাকিলিস হিল দুর্বল জায়গা। অ্যাকিলিস কি জিনিস, কে এটা, এটা একটু জানি আমরা। অ্যাকিলিস হচ্ছে একজন গ্রিক বীরের নাম। তোমরা যারা ট্রয় মুভিটা দেখছো তারা অ্যাকিলিসকে খুব ভালো করে চিনো, যারা দেখো নাই তারা পরবর্তীতে কি বলে এটাকে মেডিকেলে চান্স পেয়ে দেখে নিও। আচ্ছা, তাহলে অ্যাকিলিস হচ্ছে একজন গ্রিক দেবতার নাম, যে হচ্ছে ছিল অপ্রতিদ্বন্দ্বী, তাকে কেউ হারাতে পারতো না। ঠিক আছে, এরকম। তো তাহলে এরকম একজন অপ্রতিদ্বন্দ্বী বীর, তার একটা দুর্বল জায়গা ছিল, সেই দুর্বল জায়গাটা হচ্ছে তার গোড়ালি। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে বাচ্চাকালে অ্যাকিলিসের মা, এই যে অ্যাকিলিসের মা বাচ্চা অ্যাকিলিসকে কি করলো, একটা পবিত্র পানিতে চুবালো। এই পবিত্র পানির ব্যাপারটা হচ্ছে, এই পবিত্র পানি তার শরীরে যে যে জায়গাগুলো পচবে সেই জায়গাগুলো শক্তিশালী থাকবে, অমরত্ব লাভ করবে। তাহলে যখন পানিতে চুবাইলো, চুবানোর সময় উল্টা করে চুবাইছে, পায়ের গোড়ালিতে ধরে চুবাইছে। তাহলে মা পায়ের যে জায়গাটায় ধরেছিল, গোড়ালির জায়গাটায়, সেই জায়গাটায় তো পানি পৌঁছায় নাই, বাকি শরীরে পৌঁছাইছে। তাহলে বাকি শরীরে সে অমরত্ব লাভ করছে, কিন্তু পায়ের গোড়ালিতে সে অমরত্ব লাভ করতে পারে নাই। তাহলে সেই কারণে পরবর্তীতে যখন নাকি সে পায়ের গোড়ালিতে তীর বিদ্ধ হয় তখন সে মারা যায়। তার পুরো শরীরে তীর লাগলেও কোনো ব্যাপার না, কিন্তু গোড়ালিতে তীর লেগে সে মারা যায়। এই হচ্ছে অ্যাকিলিসের কাহিনী। তাহলে অ্যাকিলিস হিল মানে হচ্ছে দুর্বল জায়গা বা দুর্বলতা। তোমরা একটা জিনিস তোমাদের প্যাচ লাগে যে ভাইয়া ইডিয়মস আর ফ্রেজের মাঝে কোনো পার্থক্য আছে কিনা। ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, ইডিয়মস হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি। কিন্তু ইডিয়মস মানে হচ্ছে সেটার কোনো একটা ঐতিহাসিক ব্যাখ্যা থাকবে, অথবা এটার পিছনে কোনো না কোনো গল্প থাকবে, কোনো না কোনো পৌরাণিক কাহিনী থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ইডিয়মসের কাহিনী। ফ্রেজের ক্ষেত্রে এমনটা পাওয়া যায় না। তাহলে ইকেলিস হিল হলো একটা ইডিয়ম, যেটার মানে হচ্ছে দুর্বলতা বা দুর্বল জায়গা। তোমরা একটু তাড়াতাড়ি করে খাতা কলম হাতে নিয়ে নাও, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাতা কলম হাতে নিয়ে নাও, আমি একটু বলবো তোমরা লিখে ফেলবা সাথে সাথে। পরবর্তীতে তোমরা পিডিএফ পাবা, সো খুব বেশি টেনশনের কিছু নাই, তারপরে একটু লিখে নিতে পারলে ভালো। অ্যাপল অফ ওয়ান্স আই, কাছাকাছি মিনিং যুক্ত ডিফারেন্ট ডিফারেন্ট ইডিয়মস এন্ড ফ্রেজেস কি কি আছে সেটা। অ্যাপল অফ ওয়ান্স আই, অ্যাপল অফ ওয়ান্স আই মানে হচ্ছে চোখের মণি। চোখের মণি মানে কি, আমরা কি বলি, ছেলেটা তার মায়ের চোখের মণি, তাই না? তার মানে খুব প্রিয় বস্তু। তাহলে অ্যাপল অফ ওয়ান্স আই মানে হচ্ছে প্রিয় বস্তু, বা হচ্ছে এই জাতীয় মিনিং। তাহলে অ্যাপল অফ ওয়ান্স আই প্রিয় বস্তু। আর অ্যাপল অফ ডিসকর্ড, অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে ম্যাটার অফ ডিসপিউট, ঝগড়ার বস্তু। ঠিক অপোজিট মিনিং, দেখো যে দুইটাই অ্যাপল, কিন্তু একটা হচ্ছে প্রিয়, একটা হচ্ছে ঝগড়া। অ্যাপল অফ ওয়ান্স আই হচ্ছে প্রিয়, অ্যাপল অফ ডিসকর্ড হচ্ছে ঝগড়ার বিষয় বা ঝগড়ার বস্তু। এরপর আমরা চলে যাই আ বেড অফ রোজেস, আ বেড অফ থর্নস। আ বেড অফ রোজেস কি জিনিস? ফুল সজ্জা, ফুল বিশিষ্ট যে বিছানা সেটাকে আমরা বলছি ফুল সজ্জা বা বেড অফ রোজেস। আর আ বেড অফ থর্নস এটা বলতেছে হচ্ছে আমরা কাঁটা বিশিষ্ট বিছানা। ঠিক আছে, আচ্ছা। তাহলে বেড অফ রোজেস আর বেড অফ থর্নস গেল। এরপর আমরা চলে যাই, দেখো ব্লাড নিয়ে বেশ কয়েকটা আছে। আমি যদিও তোমাদের লিখতে বলছি, তোমরা লিখতে পারলে ভালো, কিন্তু আমি একটু তাড়াতাড়ি আগাই, যেহেতু লেখার জন্য সময় দিলে আবার একটু বেশি সময় দেওয়া লাগবে। ব্লাড দিয়ে চারটা টাইপ দেওয়া আছে, দেখো। ব্লু ব্লাড, আমরা জানি ব্লাড কোন কালার হয়, রেড কালার হয়, তাই না, রেড ব্লাড। তাহলে ব্লু ব্লাড মানে কি, যাদের ব্লু ব্লাড তারা একটু ডিফারেন্ট টাইপের মানুষ, তাই তো। তাহলে ব্লু ব্লাড বলা হয় হচ্ছে যারা নাকি সমাজের অভিজাত শ্রেণী, সম্ভ্রান্ত। সম্ভ্রান্ত তো নর্মাল ক্যাটাগরি আমরা বুঝাই, কিন্তু তারা হচ্ছে একটু হাই লেভেলের, এটা বোঝানোর জন্য ব্লু ব্লাড ব্যবহার করা হয়। ব্লু ব্লাড মানে হচ্ছে তাহলে অভিজাত শ্রেণীর লোক। আচ্ছা, কোল্ড ব্লাড, কোল্ড ব্লাডের বিষয়টা বাংলা অর্থ করলে হয় ঠান্ডা রক্ত, কিন্তু এটাকে আমরা বলতে পারি হচ্ছে ঠান্ডা মাথায়। বলি না যে ঠান্ডা মাথায় খুন করছে, সে ঠান্ডা মাথায় খুন করার মতো বিষয় হচ্ছে কোল্ড ব্লাড। কোল্ড ব্লাড ইডিয়মসটার আগে নর্মালি আমরা ইন ব্যবহার করি, ঠিক আছে, এই জন্য ব্র্যাকেটে ইন লিখে দেওয়া হয়েছে। নর্মালি আমরা এর আগে ইন ব্যবহার করি। হি মার্ডার্ড দ্য গার্ল ইন কোল্ড ব্লাড, সে কোল্ড ব্লাড অবস্থায় মারলো, মানে কি, সে যে মারছে বা সে যে একটা ক্রাইম করছে এটা নিয়ে তার মধ্যে কোনো ঝামেলা নাই, ঠান্ডা মাথা। আচ্ছা, যদিও ঠান্ডা রক্ত হয় অর্থ, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে ঠান্ডা মাথা। ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা। ব্যাড ব্লাড মানে হচ্ছে কি, শত্রুতা। এবার সে ফ্রেশ ব্লাড, ফ্রেশ ব্লাড মানে কি, নতুন রক্ত। তার মানে বিষয়টা কি, মনে করো তোমার কোনো একটা জব, তুমি যখন নতুন কোনো একটা জব পাইলা, দেখা যাবে কি তোমার মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করবে যে হ্যাঁ একটা জব, খুব মনোযোগ দিয়ে কাজ করবা। এই বিষয়টা কি বলা হয় হচ্ছে ফ্রেশ ব্লাড, যে একদম নতুন রক্ত, অর্থাৎ উদ্যমী লোক, তাজা অবস্থায় আছে সে, এরকম। আচ্ছা, এরপর আমরা চলে যাই বিগ বাগ আর বিগ গানস। বাগ মানে হচ্ছে ছাড় পোকা বা ছোটখাটো পোকাকে বলা হয় বাগ। তাহলে বিগ বাগ, বিগ বাগ মানে হচ্ছে ইম্পর্টেন্ট পার্সন, হ্যাঁ, ইম্পর্টেন্ট পার্সনদের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে বিগ বাগ। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয় তাদেরকে বিগ বাগ। আর বিগ গানস কি জিনিস, সেম টাইপ জিনিস, তারাও ইম্পর্টেন্ট পার্সন, কিন্তু তারা হচ্ছে যাদের নাকি রাজনৈতিক প্রভাব আছে, ঠিক আছে, যাদের নাকি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, তাদেরকে বলা হয় হচ্ছে বিগ গানস। অর্থাৎ সহজ কথায় রাজনৈতিক ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব হলে তাকে বলা হয় বিজ্ঞান, আর বিগ গানস আর বিগ বাগ বলা হয় হচ্ছে এমনিতে ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব হলে। বুল মার্কেট আর বিয়ার মার্কেট,
তোমরা টিভিতে অথবা ইন্টারনেটে সবাই কম বেশি বুল ফাইটিং দেখছো। একটা রিং এর মধ্যে একটা বুলকে ছেড়ে দেয়, ষাঁড়কে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে একটা লাল কাপড় দিয়ে দেখায়, সেটাকে খেপায়। তারপরে কখনো কখনো সেটাকে মানুষের সাথে ফাইট করায়, কখনো কখনো সেটাকে অন্য বুলের সাথে ফাইট করায়, অথবা কখনো কখনো জাস্ট সেটাকে দৌড়ানোর ব্যবস্থা করে। এই হচ্ছে বুল ফাইটিং এর বিষয়। তো এখানে যেটা দেখা যায়, দেখবা তোমরা যে বুল যখন দৌড়ায় তখন সে মাথা নিচু করে দৌড়ায়। সে দৌড়ায় কিন্তু মাথা নিচু করে, কিন্তু যখন নাকি সে আক্রমণ করে, যখন নাকি সে অ্যাটাক করে তার প্রতিপক্ষকে, অপোনেন্টকে, তখন সে মাথা নিচ থেকে উপরের দিকে ইয়ে করে শিং দিয়ে খোঁচা দেয়, তাই তো, শিং দিয়ে আক্রমণ করে। এই হচ্ছে ওর কাহিনী, অর্থাৎ সোয়াইপস আপ ওয়েন অ্যাটাকিং, সে উপরের দিকে উঠে যায় অ্যাটাক করার সময়। তাহলে বুল মার্কেট মানে হচ্ছে যে মার্কেটের অবস্থানটা ঊর্ধ্বগামী, শেয়ার মার্কেটের ঊর্ধ্বগামী অবস্থানকে আমরা বলি হচ্ছে বুল মার্কেট। ইকোনমি ইজ গ্রোয়িং ওয়েল, অপটিমিজম অর্থাৎ আশাবাদী অবস্থায় আছে, আনএমপ্লয়মেন্ট লো, আনএমপ্লয়মেন্ট নাই বললেই চলে, প্রাইসেস আর গোয়িং আপ, প্রাইস উপরের দিকে বাড়ছে, হাই প্রফিট, এরকম অর্থ বোঝানোর জন্য আমরা ব্যবহার করি বুল মার্কেট। বিয়ারের ক্ষেত্রে কাহিনীটা ঠিক অপোজিট। বিয়ার যখন কাউকে কোনো কিছু, বিয়ার যখন শিকার করে, এটা প্রাণী, মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক, সে যখন শিকার করে তখন সে ঠিক বুলের অপোজিট কাজটা করে। সে নর্মালি থাকে দুই পায়ে, কিন্তু শিকার করার সময় সে উপর থেকে নিচের দিকে থাবা দেয়। তার যে ক্ল আছে, সেই ক্ল দিয়ে সে শিকার করে প্রাণী উপর থেকে নিচের দিকে। তাহলে বুল হচ্ছে নিচের থেকে উপরের দিকে, আর বিয়ার হচ্ছে উপর থেকে নিচের দিকে। তাহলে বিয়ার মার্কেট মানে হচ্ছে নিম্নগামী, বেয়ার মার্কেট মানে হচ্ছে এই দেখো নিম্নগামী। ঠিক আছে, ইকোনমি ইজ গ্রোয়িং ব্যাড, পেসিমিজম, হতাশা বা নৈরাশ্যবাদ। এরপর আনএমপ্লয়মেন্ট হাই, খুবই বেশি সংখ্যক বেকার, প্রাইসেস আর গোয়িং ডাউন, লো প্রফিট, এটসেট্রা। সহজ কথায় বুল মার্কেট মানে পজিটিভ, সবই উপরের দিকে, আর বেয়ার মার্কেট মানে নেগেটিভ, সবই নিচের দিকে। এবার আমরা দেখি একই রকম অর্থ বিশিষ্ট কিছু সিনোনিম অ্যান্টোনিম গুলাতে গোলমাল লাগে। আচ্ছা ঠিক আছে, ওটা বলে দিচ্ছি। একই অর্থ বিশিষ্ট সিনোনিম, একই অর্থ বিশিষ্ট ইডিয়মস এন্ড ফ্রেজেস কি কি আছে? টু ডাই, মারা যাওয়া অর্থে কি কি ইডিয়মস এন্ড ফ্রেজেস ব্যবহার হয়? দেখো আছে টু পাস অ্যাওয়ে, টু পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। টু গিভ আপ দ্য গোস্ট, মারা যাওয়া। টু ব্রেথ ওয়ান্স লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করা, অর্থাৎ মারা যাওয়া। টু কিক দ্য বাকেট, বালতিতে লাথি দেওয়া। বালতিতে লাথি দেওয়া কিভাবে মারা যাওয়া অর্থ হয়, এটা অনেকের প্রশ্ন থাকে, তো এই জিনিসটা একটু ক্লিয়ার করি। দেখো, অলরেডি তোমরা ছবিটা দেখে বুঝে যাচ্ছ বিষয়টা কিরকম। এককালে প্রথম দিকে যখন নাকি ফাঁসির ব্যাপারটা চালু করা হইলো, তখন যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল তাদেরকে একটা বালতির উপর দাঁড় করায় গলায় দড়ি পেঁচানো হইতো। ফাঁসির যে রশি সেটা গলায় পেঁচানো হইতো, একটা বালতির উপর দাঁড় করায়। তারপরে যখন নাকি সময় হইতো, তখন ঘোষণা দিলে সেই বালতিটা সরায় ফেলা হইতো বা লাথি দিয়ে সরায় দেওয়া হইতো। লাথি দিয়ে সরাই দিলে তখন সে ওই দড়িতে ঝুলে পড়ে আলটিমেটলি মারা যাইতো। এই হচ্ছে মারা যাওয়ার কাহিনী। এখন যদিও আর বালতি ইউজ করা হয় না, এখন দেখা যায় যে এই পাটাতনটা থাকে, যে সারফেসটা থাকে, লেভেলটা থাকে, ওইটাই দেখা যায় নিচের দিকে খুলে যায়। খুলে গেলে তখন শরীরটা ঝুলে পড়ে এবং মারা যায়। এভাবে করে ফাঁসির রায় কার্যকর করা হয়। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা চলে যাই টু ওয়েস্ট টাইম। হ্যাঁ, সময় নষ্ট করা অর্থে আমি ইডিয়মস এন্ড ফ্রেজেস ব্যবহার করি হচ্ছে ডিলি ড্যালি, টু প্লে কার্ডস। ডিলি ড্যালি মানে সময় নষ্ট করা। প্লে কার্ডস, যারা নাকি তোমাদের মাঝে আছো যে কার্ড খেলো, তাদেরকে বলছি দেখো, প্লে কার্ড মানে হচ্ছে, কার্ড খেলা মানে হচ্ছে সময় নষ্ট করা। এটা কিন্তু আমার কথা না, এটা ইংলিশ লিঙ্গুইস্টিক্স এর কথা, যারা ইংলিশ ভাষার প্রবক্তা তাদের কথা, যে প্লে কার্ড, কার্ড খেলা মানেই হচ্ছে সময় নষ্ট করা। আজকে আরেক লেকচারে যখন বলছিলাম, তখন একজন বলছিল ভাইয়া তাহলে টু প্লে পাবজি হবে কিনা এখনের জন্য, যারা এখন কার্ড খেলে না পাবজি খেলে। তো তখন বললাম তাহলে টু প্লে পাবজি এটাও টু ওয়েস্ট টাইমের মধ্যে হইতে পারে, যদিও এটা আসলে এখন পর্যন্ত কোনো কি বলে এটাকে, অথেন্টিক ইডিয়মস হিসেবে এখনো ব্যবহার হয় নাই। আচ্ছা, তারপরে চলে গেল হচ্ছে এনমিটি হস্টিলিটি, শত্রুতা বোঝানোর জন্য। শত্রুতা বোঝানোর জন্য দেখো, একটু আগে আমরা পড়েছিলাম ব্যাড ব্লাড, শত্রুতা। এখন আমরা আরেকটা পাচ্ছি অ্যাট ড্যাগার্স ড্রন। অ্যাট ড্যাগার্স ড্রন, এটা হচ্ছে আরেকটা। তোমাদের প্রশ্ন থাকে হচ্ছে ভাই আমরা ইডিয়মস এন্ড ফ্রেজেস গুলো কিভাবে পড়বো। আমি এই এক্সাম্পলটার মাধ্যমে তোমাদের একটু বুঝাই দিই কিভাবে পড়বা। প্রত্যেকটা ইডিয়মস এন্ড ফ্রেজেসেরই কোনো না কোনো ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা যদি তুমি জানো, তাহলে তোমার আলাদা করে মুখস্থ করতে হবে না। ব্যাখ্যাটা জানলে তোমার আর আলাদা করে মুখস্থ করতে হবে না। ড্যাগার কাকে বলে এটা আগে আমরা একটু দেখি আসো। নাইফ, আমরা জানি নাইফ হচ্ছে ছুরি, ড্যাগার মানেও ছুরি। নাইফের ক্ষেত্রে আমরা যে ফল কাটার জন্য বা শাকসবজি কাটার জন্য যে নাইফ ইউজ করি, সেটাই কিন্তু একটা পাশ ধার থাকে আর একটা পাশ ভোঁতা থাকে। ড্যাগারের ক্ষেত্রে দুইটা পাশই ধার থাকে, ড্যাগারের ক্ষেত্রে দুইটা পাশই ধার থাকে। আর পরবর্তীতে দেখো আমরা ইউজ করছি ড্রন। এই ড্র থেকে ড্রন আসছে। ড্র মানে কি? সোয়ার্ড ড্র করা, তার মানে হচ্ছে কারো দিকে
তরবারি উদ্ধত করা, সেম ভাবে নাইফ ড্র করা, কারো দিকে ছুরি উদ্ধত করা, ড্যাগার ড্র করা। সেখান থেকে আসছে হচ্ছে তুমি কারো দিকে ড্যাগার ড্র করে রাখছো, উদ্ধত করে রাখছো, তার মানে কি সে তোমার শত্রু। তাহলে অ্যাট ড্যাগার্স ড্রন মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন বা শত্রুতা। টু অ্যাভয়েড, আচ্ছা ভাইয়া ব্রেক দেন নামাজের, হ্যাঁ শেষ করে দিচ্ছি ভাইয়া। টু অ্যাভয়েড, ফাইট শাই অফ, টু কিপ ওয়ান্স নোজ আউট অফ সামথিং, কোনো কিছুর থেকে নিজেকে বাইরে রাখা হচ্ছে টু অ্যাভয়েড। টু উইন, জিতা অর্থে কি কি ব্যবহার হতে পারে দেখো, টু ক্যারি দ্য ডে, টু কাম অফ উইথ ফ্লাইং কালার্স। ইন পারপ্লেক্সিটি, শাখের করাত, শাখের করাত অর্থে ব্যবহার হয় ডাবল জিওপার্ডি, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, এক পাশে ডেভিল শয়তান আর এক পাশে গভীর সাগর, তুমি কোন দিকে যাবা, এটাকে বলা হয় হচ্ছে শাখের করাত। আচ্ছা তারপরে আসি ব্রাইব, হ্যাঁ ঘুষ দেওয়া। দেখো ব্রাইবের একটা সুন্দর ওয়ার্ড আছে হচ্ছে স্পিড মানি, যে টাকাটা খুব দ্রুত আসে সেটাকে বলা হয় হচ্ছে ব্রাইব। আরেকটা ওয়ার্ড আছে, আরেকটা ইডিয়মস আছে দেখো, হাস মানি। হাস মানে কি, HUSH, হাস মানে হচ্ছে চুপ করানো। আমরা যখন কাউকে চুপ করাই তখন আমরা সেখানে বলি হচ্ছে হাস। তাহলে কাউকে চুপ করানোর জন্য যে মানি দেওয়া হয়, টাকা দেওয়া হয়, সেটাকে বলা হয় হচ্ছে ব্রাইব। ঠিক আছে ভাইয়া বলেন, ব্যাখ্যা কিভাবে জানবো? শাখের করাত মানে কি ভাইয়া? শাখের করাত মানে হচ্ছে যেটা নাকি দুই মুখেই কাটে। ঠিক আছে, এদিকে গেল লস, ওইদিকে গেল লস। আচ্ছা তোমাদের জন্য দুইটা কোয়েশ্চেন থাকবে, প্রথম কোয়েশ্চেনটা একটু অ্যান্সার করো তাড়াতাড়ি। দ্য ওয়ার্ড ডিলি ড্যালি মিনস, দ্য ওয়ার্ড ডিলি ড্যালি মিনস টু ডাইলিউট, ওয়েট ইম্পেশেন্টলি, রিপিট, ওয়েস্ট টাইম। অপশন ডি ওয়েস্ট, ঠিক আছে ধন্যবাদ সবাই, তোমরা অপশন ডি অ্যান্সার করছো, খুবই ধন্যবাদ, ওয়েস্ট টাইম। আমরা অলরেডি পড়ে আসছি তাই না? আরেকটা এটাও আমরা পড়ে আসছি, আ বিয়ার মার্কেট মিনস দ্যাট শেয়ার প্রাইসেস আর, একটু তাড়াতাড়ি জানো এটার অ্যান্সার কি হবে? বিয়ার মার্কেট, বুল মার্কেট। অপশন সি, ঠিক আছে ধন্যবাদ। বেয়ার মার্কেট মানে আমরা জানছিলাম হচ্ছে উপর থেকে নিচের দিকে, তার মানে ফলিং। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। তাহলে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা শুধু 2 থেকে 3 মিনিট একটু দেখবো, তারপরে আমাদের আজকের লেকচার শেষ হয়ে যাবে। তারপর আমি তোমাদের আর 2 থেকে 3টা মিনিট সময় দিব হচ্ছে কোশ্চেন করার জন্য, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব, এবং তারপরে আলটিমেটলি আমাদের আজকের লেকচার শেষ হবে। আসো তাহলে একটু দেখি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা তোমরা অনেকে, আমি জানি যে তোমাদের ডাইজেস্টে খুঁজে পাবা না, তো তোমরা যাতে খুঁজে পাও সেই জন্য একটু বলি ব্যাপারটা কিরকম। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা তোমাদের ডাইজেস্টে মেবি সাবস্টিটিউশন অফ ওয়ান ওয়ার্ড বা এই জাতীয় একটা নাম দিয়ে দেওয়া আছে, ঠিক আছে একটু খুঁজে দেখো। আচ্ছা তাহলে স্টাডি অর সায়েন্স কি কি আছে দেখো, স্টাডি অফ ট্রিটমেন্ট অফ চিলড্রেন, বাচ্চাদের চিকিৎসা সংক্রান্ত যে পড়ালেখা সেটাকে বলা হয় হচ্ছে পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্স স্পেলিংটা একটু খেয়াল করো, এটা PE দিয়েও হতে পারে, PAE দিয়েও হতে পারে। তাহলে পেডিয়াট্রিক্স PE দিয়েও হতে পারে, PAE দিয়েও হতে পারে। সেম ভাবে তার অপোজিট, যে বড় মানুষদের, বড় বলতে অ্যাডাল্ট না কিন্তু বৃদ্ধ, বৃদ্ধ মানুষদের চিকিৎসার যে পড়ালেখা সেটাকে বলা হয় হচ্ছে জেরিয়াট্রিক্স। তাহলে বাচ্চাদেরটাকে আমরা বলছি পেডিয়াট্রিক্স, আর বৃদ্ধদেরটাকে বলছি জেরিয়াট্রিক্স। আচ্ছা তারপর দেখো স্টাডি অফ মেডিসিন ফর ওয়েমেন, মহিলাদের নিয়ে যে চিকিৎসা শাস্ত্রের যে পড়ালেখা সেটাকে বলা হয় গাইনাকোলজি। তারপর স্টাডি অফ লিভার, হ্যাঁ লিভার নিয়ে পড়ালেখা হেপাটোলজি। এই জিনিসগুলো কিভাবে মনে রাখবো একটু খেয়াল করো, তোমরা ডাক্তারি বেসড যে জিনিসগুলো আছে, মেডিকেল যে টার্মগুলো আছে, মেডিকেল যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো আছে সেগুলোর দিকে একটু জোর বেশি দিবা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুব কম আসে, খুবই কম আসে, ঠিক আছে একটু খেয়াল করবা, খুবই কম আসে, কিন্তু তারপরেও আসলে কোনগুলো আসবে, মেডিকেল টার্ম যুক্তগুলো আসার পসিবিলিটি বেশি, সে কারণে ওগুলোর দিকে একটু জোর দিবা। যেমন দেখো লিভারের ক্ষেত্রে আমরা জানি লিভারের ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে হ্যাপাটিক, হ্যাপাটিক তাই না? তাহলে হ্যাপাটিক থেকে হ্যাপাটোলজি। হার্টের দেখবা হার্টের ইয়ে হইলে কার্ডিওলজি, কার্ডিয়াক থেকে কার্ডিওলজি। কিডনির ক্ষেত্রে কিডনির নেফ্রন থেকে নেফ্রোলজি। ক্যান্সারের ক্ষেত্রে অঙ্কোলজি। এক্স এর ক্ষেত্রে ওলজি। আইজ এর ক্ষেত্রে চোখের নিয়ে যে পড়ালেখা সেটাকে বলা হয় অপথ্যালমোলজি। দেখবা যেসব ডাক্তাররা আছে চোখের ডাক্তার, তাদেরকে বলা হয় অপথ্যালমোলজিস্ট। আচ্ছা তারপরে প্রাণী নিয়ে যে পড়ালেখা সেটাকে আমরা বলছি জুওলজি। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, স্টাডি অফ সেলেস্টিয়াল বডিজ আর স্টাডি অফ দ্য ইনফ্লুয়েন্স অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। স্টাডি অফ সেলেস্টিয়াল বডিজ, সেলেস্টিয়াল বডিজ মানে কি? সেলেস্টিয়াল বডিজ মানে হচ্ছে মহাজাগতিক বিভিন্ন বস্তু, হতে পারে সেটা গ্রহ নক্ষত্র, হতে পারে নীহারিকা, হতে পারে গ্রহাণু, বিভিন্ন কিছু নিয়ে যারা পড়ালেখা করে সেটাকে, সেই পড়ালেখাটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা, ঠিক আছে, মহাকাশ নিয়ে পড়ালেখা খুব সিরিয়াস লেভেলের কাজ। আর ঠিক অপোজিট টাইপের একটা আছে, খুবই আনসিরিয়াস টাইপের কাজ, সেটা হচ্ছে স্টাডি অফ দ্য ইনফ্লুয়েন্স অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। আছে না জ্যোতিষ শাস্ত্র,
বলে দেয় যে অমুক রাশি তাহলে আজকের দিনটা খারাপ যাবে, অমুক রাশি তাহলে আজকের দিনটা দিনটা ভালো যাবে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র। একটা হচ্ছে তাহলে জ্যোতির্বিদ্যা অ্যাস্ট্রোনমি, আর একটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি। এরপর আমরা ফাইনালি পাচ্ছি স্টাডি অফ রিলিজিয়ন, ধর্ম নিয়ে পড়ালেখা। ধর্ম নিয়ে পড়ালেখাকে বলা হয় হচ্ছে থিওলজি। ধর্ম নিয়ে পড়ালেখাকে বলা হয় হচ্ছে থিওলজি। না, পামিস্ট্রি আবার অন্য জিনিস। পামিস্ট্রি হচ্ছে যারা হাত দেখে, হাত দেখে ভাগ্য নির্ণয় করে, ওইটা একটা। আরেকটা হচ্ছে ওই তারার অবস্থান আজকে এখানে, ওই গ্রহের অবস্থান আজকে এখানে, তাহলে আজকে এরকম হবে, ওইটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। আচ্ছা, তাহলে ধর্ম নিয়ে যে পড়ালেখা সেটাকে বলা হয় থিওলজি। যারা নাকি ধর্মে বিশ্বাস করে, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করে, তাদেরকে আমরা বলি থিস্ট, THEIST, থিস্ট। আর যারা বিশ্বাস করে না তাদের জন্য আমরা আগে একটা লাগাই, অ্যাথিস্ট, নাস্তিক। ঠিক আছে, অমনি দিয়ে দেখো, অমনি মানে হচ্ছে অল, তাহলে ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, আমরা তার বেলায় বলি অমনিপোটেন্ট অর অল মাইটি। ওয়ান হু ইজ অল নোয়িং, আমরা বলি অমনিশিয়েন্ট। ওয়ান হু ইজ প্রেজেন্ট অল ওভার, আমরা বলি অমনি প্রেজেন্ট। ওয়ান হু ইটস অল কাইন্ডস অফ ফুড, অমনিভোরাস। ঠিক আছে, ভোরাস দিয়ে একটু কয়েকটা দেখি। তোমরা এই ভোরাস দিয়ে এগুলো মোটামুটি মনে হয় সবাই জানো কম বেশি। ফ্লেশ, যারা নাকি মাংস খেয়ে বাঁচে তাদেরকে আমরা বলা হয় কার্নিভোরাস। যারা মাংস খেয়ে বাঁচে তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি কার্নিভোরাস। যারা গ্রাস খেয়ে বাঁচে, উমাইয়া জান্নাত ভাই, এগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে না, এটা বুঝার কিছু নাই। সো মাথার উপর দিয়ে গেলে সমস্যা নেই, কারণ এটা আমি জাস্ট বলে যাচ্ছি, তোমাদের এটা পরবর্তীতে পড়ে নিতে হবে নিজ দায়িত্বে। ডাইজেস্টের মেবি কয়েকজন দেখলাম 277, 277 পেজ বলছো, তো চেক করে নিও বাকিরা এটা তো আসলে 277 কিনা। তাহলে ফিশ খেয়ে যেটা যারা বাঁচে তাদেরকে বলা হয় পিসিভোরাস। আর লিভিং অন অল, যারা সবকিছু খেয়ে বাঁচে মানুষের মতো, তাদেরকে বলা হয় অমনিভোরাস। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমাদের মেবি এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের। দ্য ওয়ার্ড অমনিভোরাস মিন্স কি, একটু আগে পড়ে আসছি, বলো দেখি তাড়াতাড়ি তোমরা তোমাদের অ্যান্সার গুলো জানাও। কসমোলজিটা কি? আচ্ছা, কসমোলজি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ব্যাখ্যা। ঠিক আছে, কসমোলজি সহজ বাংলা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ব্যাখ্যা, যেটা নাকি মেইনলি পৃথিবী রিলেটেড বিষয়গুলো নিয়ে। আর সেলেস্টিয়াল বডিজ নিয়ে যেটা, সেটা হচ্ছে মহাকাশের যে সকল কিছু আছে সেগুলো নিয়ে, পৃথিবীর বাইরের আলাপ। আর কসমোলজি হচ্ছে পৃথিবী রিলেটেড। অপশন ডি। আচ্ছা ঠিক আছে, অ্যান অ্যানিমাল দ্যাট ইটস অল। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এই ছিল হচ্ছে, আরেকটা বাকি রইলো, আ পার্সন হু ফোরটেলস থিংস বাই দ্য স্টার্স, যে নাকি স্টার্স দেখে, তারা দেখে ভবিষ্যৎ বর্ণনা করে, তাকে কি বলা হয়? অ্যাস্ট্রোলজার নাকি অ্যাস্ট্রোনমার? যাও, বাকি দুটো অপশন বাদ, প্রফেট, পামিস্ট, এই দুটো বাদ। অ্যাস্ট্রোলজার না অ্যাস্ট্রোনমার সেটা বলো। আচ্ছা, অপশন এ। ঠিক আছে, ধন্যবাদ। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাস্ট্রোলজার। আর অ্যাস্ট্রোনোমার কে? তাহলে অ্যাস্ট্রোনোমার হচ্ছে যে নাকি মহাকাশ নিয়ে গবেষণা করে, তাকে বলা হয় অ্যাস্ট্রোনোমার। আচ্ছা। আচ্ছা, সিনোনিম এন্ড অ্যান্টোনিমের গুলো বাদ থাকলো। আচ্ছা, তোমাদের আজকে যে লেকচারে যে টপিকগুলো ছিল সবগুলো টপিক আমি কভার করেছি, এবং যতটুকু করে কভার করা দরকার ছিল ততটুকুই কভার করছি, কোনো কিছু বাদ দেই নাই, বা কোনো কিছু খুব আহামরি ভাবে উল্লেখও করি নাই। এখানে শুধু সিনোনিম এন্ড অ্যান্টোনিমের একটা বিষয় তোমাদের বলে দিয়ে রাখি। সিনোনিম এন্ড অ্যান্টোনিম তোমাদের সাথে আমার যতদিন যত ক্লাস হয়েছে, শুধু আমার না, আমার মনে হয় এটা যেই ভাইয়েরই ক্লাস হয়েছে সেই ভাইয়াই তোমাদের বলে দিছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করতে। আর আমি তোমাদের আরেকটা জিনিস একটু বেশি করে বলছি, সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন যখন সলভ করব, প্রত্যেকটা কোশ্চেনের সাথে অপশন গুলাও যাচাই করে নিব। মনে করো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে বাকি তিনটা অপশন কেন কারেক্ট অ্যান্সার না? বাকি তিনটা অপশনের সিনোনিম এন্ড অ্যান্টোনিম কি কি আছে সেটা একটু যাচাই করে নেওয়া, এই হচ্ছে দরকার। আর তোমাদেরকে বলেছিলাম বিগত বছর প্রশ্ন পড়তে, তোমরা যেহেতু আশা করছি পড়ো। আর যারা নাকি এখন পর্যন্ত পড়ো নাই বা পড়ার ইচ্ছা নাই, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে চেষ্টা করবো আজকে যে পিডিএফ দিয়ে দেওয়া হবে এই লেকচারের, সেই পিডিএফ এর মধ্যে বিগত 10 বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, বিগত 10 বছরের আহ নিশাত নিপা, উফ অ্যান্স দেন একটা আছে, ঠিক আছে, অ্যান্স কোনটার দিব একটু বলে রাখো। তোমার এই কমেন্টের কিন্তু অ্যান্স দিলাম। তোমাদের বিগত বছরের 10 বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বিগত 10 বছরের বিসিএস এর কোশ্চেন, এরকম কিছু কোশ্চেন আমরা ইনশাল্লাহ একত্র করে এই স্লাইডের মধ্যে, এটার যে পিডিএফ সেই পিডিএফ এর মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। আহ, উম, ভাইয়া দোয়া করেন আমাদের সবার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া থাকবে। ভালো লাগছে, ঠিক আছে, ধন্যবাদ। সিনোনিমস কিভাবে পড়বো, ওকে বলে দিলাম কিভাবে পড়বেন। ঠিক আছে, একটু যাচাই করে করে পড়বেন প্রত্যেকটা অপশন। মনে করেন আপনি যদি যাচাই করে করে মাত্র 200টা সিনোনিম এন্ড অ্যান্টোনিম সলভ করেন 2 মাসে, তাহলেও আপনার 800 সিনোনিম অ্যান্টোনিম সলভ করা হয়ে যাচ্ছে। 200টা কোশ্চেন সলভ করা মানে 800 সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস সলভ করে ফেলা। ভয়েড অফ এর মিনিংটা বলেন। ভয়েড অফ মানে হচ্ছে বর্জিত, কোনো কিছু নাই এরকম অর্থ দেয়। আচ্ছা, কাম কখন গো হবে? কাম যদি ডিরেক্ট স্পিচে কাম থাকে তাহলে সেটা ইনডিরেক্ট স্পিচে গিয়ে গো হয়ে যাবে।
জানাত মহসিনা, আমার এসএমএস তো পড়েনি না, আমি কিন্তু এসএমএস পড়লাম মাত্রই। থ্যাঙ্কস ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাদের। মোটামুটি আর মনে হয় প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকের আমরা শেষ করি। সবাই ভালো থাকবা, তোমাদের জন্য অনেক দোয়া থাকবে, আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আরো সামনে। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই শেষ করে দিতে পারেন মনে হয়, আমার দিক থেকে শেষ। আচ্ছা ঠিক আছে ভাই। আসলে এটি আজকের ক্লাস 25 তারিখের ক্লাস, তো ওটা ভুলে এডিট করা হয়নি। থ্যাংক ইউ সো আচ্ছা মাচ ভাই। ফর ওয়াচিং দিস ভিডিও।